তৈরি হয়ে নে মা, ওরা এখনই এসে পড়বে। কোনো কথা না বলে মাথা নিচু করে নিজের ঘরে চলে গেল তনু। এই যে অমিতের মা, রান্নাবান্না কত দূর? এই তো হয়ে গেল, শুধু পায়েসটাই বাকি আছে। তাড়াতাড়ি করো, এই যে ওরা এসে পড়েছে। পুকুরের পাশ দিয়ে সরু রাস্তা পেরিয়ে উঠোনের মাঝখানে এসে দাঁড়াতেই সমরেশ বসু ও তার বড় ছেলে অমিতাভ বসু এবং বাড়ির অন্যান্যরা এগিয়ে এসে অতিথিদের অভ্যর্থনা জানালেন। আসুন আসুন। উঠোন পেরিয়ে বারান্দার চৌকাঠ ডিঙিয়ে বসার ঘরে গিয়ে বসলেন অতিথিরা। ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিলেন। শহর থেকে আসা অতিথিবৃন্দের মধ্যে মুখ্য ব্যক্তি নীলকমল বন্দ্যোপাধ্যায়। নানা রকম মিষ্টি আর সন্দেশের তৈরি নাস্তা পরিবেশন করা হলো অতিথিদের। চা, বিস্কিট, চানাচুরও দেওয়া হলো। চলছে খাওয়া দাওয়ার পর্ব, সাথে বিভিন্ন কথাবার্তা। পরিচয় পর্বে সমরেশ ও নীলকমল উভয়ের পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিলেন। সমরেশের পক্ষে উপস্থিত ওনার দুই ছেলে অমিতাভ এবং তন্ময়, সমরেশের বোন জামাই কৃষ্ণেন্দু মজুমদার, বোন আখি, বিধবা বড় বোন তৃণলতা, সমরেশের স্ত্রী মৃন্ময়ীর ছোট বোন চিন্ময়ী, বোন জামাই নিরুপম মুখার্জি, মৃন্ময়ীর বড় ভাই মৃণাল সূত্রধর এবং ওনার স্ত্রী সাথী, মেয়ে প্রথমা, আর অনেকেই। ওদিকে নীলকমলের পরিবারের সদস্যদের মধ্যে আছেন তার স্ত্রী সুতপা দেবী, বড় মেয়ে পৃথা এবং জামাই প্রণব, ওদের মেয়ে 5 বছরের প্রেমা। আরও আছে নীলকমলের বড় বোন জামাই, সুতপার ভাই এবং ভাই বউ, ওদের মেয়ে তিথি। আছে নীলকমলের ছেলে শাশ্বত, যাকে ঘিরে এত আয়োজন। শাশ্বত পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বাবা মায়ের বাধ্য সন্তান। বাবার ব্যবসা দেখার পাশাপাশি নিজেও একটি সফটওয়্যার কোম্পানি খোলার চেষ্টা করছে। গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা, লম্বা, স্বাস্থ্য মাঝারি, এক দেখায় ভালো লাগার মতো ছেলে শাশ্বত। চুল কাজ ছাড়িয়ে পিঠের মাঝ অবধি পড়েছে, 2 হাত ভর্তি কাচের চুড়ি, দুধে আলতো বরণের মেয়েটির নাম তনুশ্রী। আকাশ নীলাতাতের শাড়ির ভাজে ভাজে এক ধরনের সংকোচবোধ যেন ঘিরে ধরেছে ওকে। কাজল কালো চোখের দৃষ্টিতে রহস্যময়তার নির্লিপ্ততা আর পবিত্রতা তো আছেই। মায়াবী মুখের অবয়বে একরাশ বিরক্তি আর আশঙ্কা চোখের পাতায় দৃশ্যমান। তবু গুটি গুটি পায়ে নিজেকে প্রদর্শন হেতু পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছে তনুশ্রী। সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয় চত্বরে পা রেখেছে। 2 দিন বাদেই অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা, আর এরই মধ্যে বাবা মায়ের তার বিয়ের জন্য এত তোড়জোড় একটুও ভালো লাগছে না তনুশ্রীর। সমরেশের কেবলই মনে হচ্ছে বিয়ের পরেও তো পড়াশোনা করতে পারবে তুমি, এত ভালো পাত্র, সম্ভ্রান্ত পরিবার, তিনি হাতছাড়া করতে চান না। তাই তো এত আয়োজন করে মেয়ে দেখানো। গ্রামের সাধারণ সাদামাঠা মানুষ তিনি। 2 ছেলে আর 1 মেয়েকে নিজের সর্বস্ব দিয়ে পড়াশোনা করাচ্ছেন। মেয়েটাকে যদি ভালোভাবে একটা ভালো পরিবারে পাত্রস্থ করতে পারেন তাহলে তিনি কন্যাদায় থেকে মুক্তি পাবেন। তাছাড়া বিয়ে তো দিতেই হবে মেয়েকে, 2 দিন আগে আর 2 দিন পরে, দিতে তো হবেই। তনুশ্রীকে নিজের পাশেই বসালেন সুতপা। বোঝাই যাচ্ছে ছেলের বউ হিসেবে খুব পছন্দ হয়েছে। শাশ্বত চোরা দৃষ্টিতে বারবার তাকাচ্ছিল তনুর দিকে। অতিথিদের মধ্যে বিভিন্ন প্রশ্ন করা হলো তনুকে। তনুও গুছিয়ে উত্তর দিল সবার প্রশ্নের। সুতপা বললেন, তুমি কি কিছু জানতে চাও মা? না না, ওরা আবার কি জানার আছে, আমরা যা বলবো তাই হবে। সমরেশের এই কথা শুনে নীলকমল বললেন, এ কি বলছেন দাদা, ওরও তো অনেক কিছু জানার ইচ্ছে থাকতে পারে, ওরও তো মতামত আছে, পছন্দ অপছন্দ আছে। তাছাড়া এখানে আমরা কিছু না, যারা একসাথে সংসার করবে তাদের পছন্দ অপছন্দ মতামতই মুখ্য। বলো মা, তোমার কিছু বলার থাকলে বলতে পারো। তনু মাথা নাড়িয়ে না বলল। তবুও সুতপা বললেন, তুমি শাশ্বতকে তোমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাও, এর মধ্যে দিয়ে দুজনকে জানার সুযোগও পাবে। এই সুযোগের অপেক্ষায় ছিল তনু। শাশ্বত উঠে তনুর পেছন পেছন গেল।
সবাই একটু আড়াল হতেই তনুর পাশাপাশি হাঁটতে শুরু করলো শাশ্বত। ওদিকে মৃন্ময়ীর বুকের মধ্যে দুরু দুরু কাঁপছে। হাজার হোক মায়ের মন তো একটু ভয়, সংকোচ, দ্বিধা তো থাকবেই। বারবার বাইরের দিকে তাকাচ্ছেন। নীলকমল বললেন, আপনাদের মেয়েকে আমাদের পছন্দ না হওয়ার কিছু নেই। তাছাড়া আপনাদের পরিবারের সবাইকেই বেশ ভালো লেগেছে আমাদের। এখন শাশ্বত রাজি হলেই আমাদের আর কোনো আপত্তি নেই। শাশ্বতকে নিয়ে ঘাট বাঁধানো পুকুরের সিঁড়িতে গিয়ে বসল তনুশ্রী। কিছুক্ষণ দুজনেই চুপচাপ বসেছিল। শাশ্বতই প্রথমে নীরবতা ভাঙল। অনেক পুরনো দিনের পুকুর এইটা, তাই না? অনেক আগের। পুকুরটার বয়স 100 বছরেরও বেশি। ওহো আচ্ছা, তাহলে তো অনেক আগের। আচ্ছা, তুমি তো হস্টেলে থাকো, তাই না? ও সরি, তুমি করে বলে ফেললাম। ইটস ওকে, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। হ্যাঁ, হোস্টেলে থাকি 1 বছর যাবৎ। কেমন লাগে হোস্টেলে থাকতে? আমি অবশ্য কখনো থাকিনি। ভীষণ ম্যান আউটা ছেলে আমি। মাকে ছাড়া কোথাও গিয়ে 1 রাতও থাকিনি। হোস্টেলে অনেক মজা। বাড়িতে থাকতে তো বাবা বলতো, এখানে যেও না, ওখানে যেও না, কত বাধা। ওখানে অবশ্য কোনো বাধ্যবাধকতা নেই, যা খুশি তাই করা যায়। তবে ওখানে সব কিছু নিজেকেই করতে হয়। এখানে যেমন মা সব কিছু করে দিত, কিন্তু ওখানে সব কাজ নিজের করা লাগে। এই ভালো মন্দ মিলিয়ে আর কি। আচ্ছা, তোমার কি আমাকে ভালো লেগেছে? সত্যি বলতে কি, আপনাকে ভালো না লাগার মতো কিছু নেই। যে কেউ আপনাকে পছন্দ করবে। আমি যে কারোর কথা বলছি না, তোমার কথা বলছি। আসলে কি জানো, এভাবে কখনো মেয়েদের সাথে কথা বলিনি তো। কিভাবে মেয়েদের সাথে কথা বলতে হয় তাও জানি না। যদিও আমার অনেক মেয়ে বন্ধু আছে, ওদের সাথে সারাদিন আড্ডা দিই, মস্তি করি, সেটা তো অন্য বিষয়। কিন্তু এইভাবে কারোর সাথে কখনো। আমারও ভালো লেগেছে আপনাকে। তনুশ্রীর মুখ থেকে কথা শুনেই যেন হাঁপ ছেড়ে বাঁচল শাশ্বত। কিন্তু পরক্ষণেই ভাঙল স্বপ্ন দেখার স্বাদ, যখন তনুশ্রীর মুখ থেকে অনাকাঙ্ক্ষিত কথাগুলো শুনতে হলো তাকে। ছবি দেখেই তনুশ্রীকে নিজের কল্পনার রানী করে নিয়েছিল শাশ্বত। হ্যাঁ, প্রথম দর্শনে প্রেমে পড়ে গিয়েছিল। আসলে ভালো লাগাটা তখন কিভাবে কার ওপর ভর করে তা কি কেউ বলতে পারে? আর সেই ভালো লাগাটা ভালোবাসায় রূপান্তরিত হওয়ার জন্য কারোর অনুমতির অপেক্ষা করবে, সেটা ভাবাও ভুল। কারণ সব সময় বলে কয়ে ভালোবাসা নামক অনুভূতি আমাদের অভ্যন্তরে প্রবেশ করে না। তেমনি কাউকে ভালোবাসার জন্য তার অনুমতি নেওয়ারও আবশ্যকতার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, এটাকে একতরফা ভালোবাসাও বলা যায়। শাশ্বতের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। তবে তনুশ্রীর মুখ থেকে কথাগুলো শোনার পর থেকেই খুব খারাপ লাগছিল। মনে হলো এইমাত্র আকাশ ভেঙে পড়ল মাথায়, ঠিক যেন স্বপ্নের শুরুতেই স্বপ্নভঙ্গের গ্লানি। তবুও চুপ ছিল সে। কাউকে কোনো কিছু বুঝতে না দিয়ে সবার সঙ্গে বসেই ভোজন পর্বটা শেষ করে বিদায় বেলায় শেষবারের মতো তনুশ্রীর মুখের দিকে তাকিয়ে না বলা অনুভূতির শব্দকথন হলো শুধু দীর্ঘশ্বাসে। তনুর চোখে মুখে করুণার্থী। এই মুহূর্তে ঠিক কী করা উচিত শাশ্বতের, নিজেও বুঝে উঠতে পারছে না। একদিকে নিজের স্বপ্নভঙ্গ, অন্যদিকে পিতামাতার মতামতের বিরুদ্ধাচরণ, অপরদিকে তনুশ্রীকে দেওয়া কথা। তবে সিদ্ধান্ত যাই হোক, উভয় দিক দিয়েই একরাশ গোপন কষ্টের অনুভূতি শুধুমাত্র শাশ্বতকে ঘিরে ধরবে, সেটা সে ভালোভাবেই বুঝে গেছে। সমরেশের দৃষ্টিতে জিজ্ঞাসা, তনুকে তাদের পছন্দ হয়েছে তা তো নিশ্চিত। তবে বিয়ে বা আশীর্বাদের ব্যাপারে কিছু বলল না আগত অতিথিরা। পরে জানাবে বলে বিদায় নিলেন নীলকমল এবং তার পরিবার। আসলে নীলকমল তো আশীর্বাদ করেই যেতে যাচ্ছিলেন, কিন্তু সুতপা তার কানে কানে কি যেন বললেন। তারপর আশীর্বাদ বা বিবাহের তারিখ সংক্রান্ত কোনো কথা বললেন না তিনি। গোপনে শাশ্বতই তার মা সুতপাকে বলেছিল, বাবা যেন কথা দিয়ে না বসে। আমার কিছু কথা আছে, বাড়িতে গিয়ে বলবো। ছেলের চোখ মুখের মলিনতা দেখেই তো মা কিছু একটা হলেও আন্দাজ করতে পেরেছিলেন। তাই তো গোপনে আশীর্বাদ করতে নিষেধ করেছিলেন স্বামী নীলকমলকে। ওরা চলে যাওয়ার পর যেন কিছুটা ভারমুক্ত হলো তনু। কিন্তু সমরেশের মৃন্ময়ী চিন্তা বাড়তে লাগলো।
এত প্রশংসা, আগ্রহ, কিন্তু শেষে কি হলো যে বিয়ের সম্পর্কে কিছু না জানিয়ে চলে গেল পাত্রপক্ষ। তনুকে যে তাদের খুব পছন্দ হয়েছে এটা তো তাদের চোখ মুখেই বোঝা যাচ্ছিল। এত ভালো সম্বন্ধ হাতছাড়া হয়ে যাবে না তো। সিদ্ধান্ত যাই হোক, কিছু সমস্যার সমাধান অপেক্ষাতেই পাওয়া যায়। তাই বেশি টেনশন না করে পাত্রপক্ষের ফোনের অপেক্ষায় রইল কন্যাপক্ষ। তনুদের বাড়ি থেকে আসার পর থেকে তনু সম্পর্কে ভালো মন্দ কিছুই বলেনি শাশ্বত। শাশ্বতর এই চুপ থাকাটা বড্ড ভাবাচ্ছে নীলকমলকে। তুমি এত চিন্তা করো না তো, ওর যখন মর্জি হবে তখন তো ওর সিদ্ধান্ত আমাদের জানিয়ে দেবে। তুমি তো জানোই শাশ্বতর স্বভাব। হ্যাঁ জানি বলেই তো এত চিন্তা করছি। বুঝতে পারছি না ও আসলে এত কিছু কি ভাবছে। সিদ্ধান্ত জানাতে এত দেরি করার কারণই বাকি। বিয়েটা তো আর একদিনের জন্য নয়, একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়াই ভালো। তা অবশ্য তুমি ঠিকই বলেছ, আমি অযথাই চিন্তা করছি। ছোটবেলা থেকেই শাশ্বত যখন কোনো বিষয় নিয়ে দ্বিধাগ্রস্ত থাকে, সিদ্ধান্তহীনতায় ভোগে, তখন কারো সাথে কথা বলে না। 2-3 দিন পর যখন সমস্যার সমাধানের পথ পেয়ে যায়, তখন সর্বপ্রথম সুতপার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করে, তারপর চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়। কিন্তু এবারের বিষয়টা কিছুটা ভিন্ন, কারণ তনুকে খুব মনে ধরেছে ওর। শুধু তনুর অনুরোধ রাখতে গিয়ে তাকে মিথ্যা করে বলতে হবে তনুর সাথে বিয়েতে তার মত নেই। সেই সময়টাতে জীবনের সবচেয়ে কঠিনতম মুহূর্ত পার করছে তনুশ্রী। একদিকে বয়স সন্ধিকালের অন্তিমকাল, অন্যদিকে টকবগে এক কিশোরের দেহে ও মনে প্রবল উত্তেজনা। আর এই 16 বছর বয়সী কিশোরীর আবেগময় মোহযুক্ত সরস্য প্রেমে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তনুশ্রীর ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি। ওদের নিমতলি গ্রামের ছেলে রাফিন হাসান। নিমতলি গ্রামটি মূলত 2 ভাগে বিভক্ত ছিল পরশ নদীর কারণে। পরশ নদী গ্রামটিতে 2 ভাবে বিভক্ত করেছিল। নদীর একদিকে ছিল তনুশ্রীদের বাড়ি, আর অন্যদিকে ছিল রাফিনদের। সেদিন ছিল বসন্তের প্রথম দিন। হলুদ শাড়ি পরে তনু এবং ওর কয়েকজন বান্ধবী মিলে নৌ ভ্রমণে বেরিয়েছিল। কিছু দূর যেতেই নৌকোতে জল উঠতে শুরু করে। এক পর্যায়ে নৌকা ডুবে গেলে সবাই নদীতে পড়ে যায়। সবাই সাঁতরে পাড়ে আসতে পারলেও সাঁতার না জানা তনু ডুবেই যাচ্ছিল। ঠিক সেই সময়ে নাটকীয়ভাবে অন্য নৌকায় যাচ্ছিল রাফিন ও তার বন্ধুরা। সিনেমার হিরোদের মতো এন্ট্রি হলো রাফিনের, এবং ফিল্মি স্টাইলেই তনুকে বাঁচিয়ে তনুর বাস্তব জীবনে নায়কে পরিণত হয় রাফিন। এভাবেই শুরু হলো ভিন্ন ধর্মের মানুষের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার গল্প। রাফিনকে প্রচণ্ড ভালোবাসে বলেই তনু শাশ্বতকে অনুরোধ করে এ বিয়েতে যেন সে অসম্মতি জানায়। আর এ কারণেই শাশ্বতের মধ্যে চলছে সিদ্ধান্তহীনতার টানা পড়ে। তবে তার চেয়েও বেশি যেটা শাশ্বতকে কুড়ে কুড়ে খাচ্ছে তা হলো তনুর প্রতি তার অতিরিক্ত ভালো লাগা। যে জীবনে কখনো কোনো মেয়েকে নিয়ে ভাবা তো দূরের কথা, কোনো মেয়ের দিকে তাকায়নি পর্যন্ত, সেই শাশ্বতের এতটা ভালো লেগেছে তনুকে যে ওকে ছেড়ে নিজের বাকি জীবন অন্য কোনো মেয়ের সাথে কাটানোর কথা ভাবতেও পারছে না। ওদিকে সমরেশ ও মৃন্ময়ীর অপেক্ষার পালা যেন কাটছেই না। পাত্রপক্ষের ফোন না পেয়ে ক্রমশ ভেঙে পড়েছেন সমরেশ। স্বাভাবিকভাবে পিতামাতা তো চাইবেনই একটা ভালো পরিবার, ভালো পাত্রের হাতে নিজের প্রিয় কন্যাকে সমর্পণ করতে। তাই সমরেশের দুশ্চিন্তাও অহেতুক নয়। 2 দিন পর সমরেশ নিজেই নীলকমলের কাছে ফোন দিলেন। কুশল বিনিময় এবং অন্যান্য কথা হলেও নিজের থেকে তাদের মতামত জানতে চাইলেন না সমরেশ। নীলকমলও তাকে বিয়ের ব্যাপারে কিচ্ছু বললেন না। 3য় দিনে তনুও চলে এলো ওর হোস্টেলে। এসেই রাফিনকে ফোন করলো। জরুরিভাবে রাফিনকে দেখা করার কথাও বলল। রাফিন জানালো আগামীকাল বিকেল 4টায় ওর সাথে দেখা করবে সে। রাফিন হাসান, পিতা মাহবুব হাসান একজন মাদ্রাসা শিক্ষক, মা পুতুল বেগম গৃহিণী। 5 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট রাফিন। বড় 1 ভাই এবং 3 বোনের বিয়ে হয়ে গেছে। বড় ভাই বোন খুব বেশি শিক্ষিত নয়,
ছোটবেলা থেকেই মেধাবী এবং চঞ্চল প্রকৃতির রাফিন পড়ালেখায় বরাবরই ভীষণ ভালো। তাই নিম্ন মধ্যবিত্ত মাদ্রাসার শিক্ষক বাবা মাহবুব অতি কষ্টে রাফিনকে পড়ালেখা করাচ্ছেন। বর্তমানে রাফিন একটি বিশ্ববিদ্যালয়ে MBA করছে। পরদিন যথাসময়ে ওদের সাক্ষাৎ হলো। পার্কের বেঞ্চে চুপ করে বসে আছে তনু। এইভাবে চুপ করে বসে থাকার জন্য আমাকে আসতে বলেছিলে? কি হয়েছে বলো আমাকে? তনুর হাত ধরে বলে রাফি। এর মধ্যেই অনেক কিছু হয়ে গেছে রাফি। পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছিল। আমার খুব ভয় করছে রাফি। দূর পাগলি, পাত্রপক্ষ দেখতে এসেছে তাতে কি হয়েছে? দেখলে তো আর বিয়ে হয়ে যাবে নাকি? তাছাড়া তোমার পড়ালেখা তো এখনো শেষ হয়নি। ওরা আমাকে পছন্দ করেছে। আমার পরিবারের সবারই ছেলে খুব পছন্দ হয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাছাড়া অনেক বড় লোক। তাহলে আর কি, 14 হাত লম্বা শাড়ি পরে বউ সেজে বিয়ের পিড়িতে বসে পড়ো। এখনও তুমি ঠাট্টাই করবে? যাও, তোমার সাথে আড়ি। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, সিরিয়াস হলাম। এখন বলো কি হয়েছে? আমি তো ওনাকে তোমার আমার বিষয়টা বুঝিয়ে বলেছি, অনুরোধও করেছি যাতে উনি এই বিয়েতে সম্মতি না দেন। আমার খুব ভয় করছে রাফি, উনি যদি সবাইকে আমাদের ব্যাপারটা জানিয়ে দেয়, যদি বিয়েটা না ভেঙে বিয়ে করার জন্য রাজি হয়ে যান, তখন কি হবে রাফি? আরে এসব কিছুই হবে না, তুমি অযথাই টেনশন করছো, ভেবো না। তনু রাফিনের কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ভালোবাসার অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ে। বিকেল গড়িয়ে সন্ধ্যা উঁকি দিচ্ছে। পূব আকাশে সূর্যটা ঢলে পড়েছে পশ্চিম আকাশে। আকাশটা লালে আর কমলায় একাকার হয়ে গেছে। রাফিন তনুকে ওর হোস্টেলের গেট অব্দি এগিয়ে দেয়। রাফিন চলে যাওয়ার সময় আবারও বলে যায়, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা করো। রাতে খাবার টেবিলে বসে আছে সবাই। শাশ্বত জানিয়ে দিল এই বিয়েতে তার কোনো অমত নেই, কিন্তু সে এখন বিয়ে করবে না। বিয়ে করবি, কিন্তু এখন করবি না? কি বলছিস তুই এসব? হ্যাঁ বাবা, আমি 2 বছরের জন্য লন্ডন যাব। ওখানে আইটির উপর 2 বছরের একটা কোর্স করব। তারপর ওখান থেকে এসে পড়তে যাবি। যা, বিয়েটা করে গেলে তো কোনো সমস্যা নেই। আছে, সমস্যা আছে। তাছাড়া তনুশ্রী তো এখনো পড়ালেখা শেষ হয়নি, ও পড়াশোনাটা করতে থাক। সেটা কিভাবে হয়? আমি ওনাদের 2 বছরের জন্য আটকে রাখতে পারি না। ওনারা কি এতে রাজি হবেন? রাজি না হলে আর কি করা, ভালো ছেলে পেলে ওনার মেয়ের বিয়ে দিয়ে দেবেন। তোর কি হয়েছে বাবু? কিছুই হয়নি মা, তোমরা অযথাই চিন্তা করছো। সত্যি বলছিস কিছু হয়নি? সত্যি বলছি। শাশ্বত এমন একটা আজগুবি সিদ্ধান্ত কেন নিল? এর পেছনে তো অবশ্যই কোনো না কোনো কারণ আছে। নীলকামল তার ছেলের সিদ্ধান্তে সমরেশকে জানিয়ে দিলেন। অদ্ভুত, এই সিদ্ধান্তের কথা শুনে সবাই আশ্চর্য হলো। বিয়ে করবে কিন্তু এখন না, 2 বছর পরে? এ কেমন কথা? এই 2 বছরে কত কিছুই তো পরিবর্তন হয়ে যেতে পারে। 2 বছর পর যদি শাশ্বত তনুকে বিয়ে করতে না চাই, তখন কি হবে? যা হবে দেখা যাবে। তাছাড়া ওরা তো কোনো শর্ত আরোপ করেনি আমরা তনুকে অন্য কোথাও বিয়ে দিতে পারবো না। আমাদের তনুও তো ফেলনা নয়, সুন্দরী, শিক্ষিতা। তুমি অযথাই চিন্তা করছো বাবা। তনু লেখাপড়া করতে থাক, কি এমন বয়স হয়েছে ওর? কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেললো অমিতাভ। হ্যাঁ, তোর কথাও ঠিক, অপেক্ষা করি, দেখি কি হয়। শাশ্বতের সিদ্ধান্তে যেন হাঁপ ছেড়ে বাঁচল তনুশ্রী। 2 বছর অত্যন্ত নিশ্চিন্তে থাকা যাবে। তবে শাশ্বত বিয়েটা পুরোপুরি না ভেঙে এভাবে ঝুলন্ত অবস্থায় কেন রেখে দিল তা বোধগম্য হলো না। অবশ্য বোঝার চেষ্টাও করলো না। মেতে উঠল প্রেমের নেশায়। শাশ্বত যে মনে মনে তনুকে ভালোবেসে ফেলেছে সেটা কাউকে বুঝতে না দিয়েই বিদেশ যাত্রার জন্য নিজেকে আর নিজের মনকে প্রস্তুত করতে লাগলো। বিদেশ যাত্রাটা শাশ্বতের জন্য খুবই কঠিন ছিল, কারণ মাকে ছাড়া কখনো কোথাও এক রাতও না কাটানো শাশ্বত কীভাবে 2 বছর মাকে ছাড়া থাকবে? বাইরের খাবারও খেতে পারে না। তবে এসব ছাপিয়ে শাশ্বতর মনটা বারবার হু হু করে উঠছিল, না তনুশ্রীর জন্য নয়, বাবা মার থেকে সত্য গোপন করার দহনে।
তবে পিতামাতা কতটা বোকা নয় যে সন্তানের অন্তর্দ্বন্দ্বের বিষয়টি বুঝতে পারবে না। সুতপা ঠিকই বুঝতে পারছিল তার শ্বাসরোধের ভিতরটা জ্বলছে, পুড়ছে কোনো এক অচেনা আগুনের তাপে। তাই তো সেদিন রাতে ঘুমের ভান করে শুয়ে থাকা ছেলের মাথার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি জানি বাবু তুই ঘুমোসনি, এও জানি তোর ভিতরে কোনো কিছু দাবিয়ে রেখেছিস। তোর যদি মনে হয় আমাকে সব কিছু বললে তোর হালকা লাগবে তাহলে বলতে পারিস। মায়ের কথা শুনে আবেগপ্লুত শ্বাসে উঠে বসে সুতপার গলা জড়িয়ে ধরে বলল, এত কিছু না বুঝলে হয় না, কিভাবে তুমি সব কিছু বুঝে যাও মা? মারা তাদের ছেলে মেয়েদের পেটের ভিতরে রেখে তাতে প্রাণ প্রতিষ্ঠা করে একটু একটু করে। আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে তোর অনুভূতি তৈরি হয়েছে, তাহলে কিভাবে তোর ভিতরে তুইকে দেখতে পাবো না আমি? সেই ছোটোবেলার মতো মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল শাশ্বত। বলল, আমি তনুকে ভালোবেসে ফেলেছি মা। সুতপা ততক্ষণ চুপ করে রইলেন যতক্ষণ না পর্যন্ত শাশ্বতর কথা শেষ না হয়। শাশ্বত বলে চলেছে, কিন্তু তনু অন্য একটা ছেলেকে ভীষণ ভালোবাসে। ও আমাকে অনুরোধ করেছে আমি যেন বিয়েতে রাজি না হই, কারণ ও জানে একমাত্র আমি যদি বিয়েতে সম্মতি না দিই তাহলে বিয়েটা ভেঙে যাবে। কিন্তু কিছুতেই আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না মুখের উপর না বলে বিয়েটা ভেঙে দিতে, কারণ ওকে আমি হারাতে চাইনি মন থেকে। তাই এই 2 বছরের সময় নিয়েছি। যদি ওর মন পরিবর্তিত হয়, এই 2 বছরে যদি ওর সাথে গড়ে ওঠা ওই ছেলেটির সম্পর্ক ভেঙে যায়, আমি চাইলেই তনুকে এখনও বিয়ে করতে পারি। তাতে কি হবে? আমি ওকে পাবো ঠিকই, কিন্তু একান্ত আমার করে পাবো না। ওর মনের মানুষ হতে পারবো না। তাই আমার এই অপেক্ষা। যদি ওর মন পরিবর্তিত হয়ে আমাকে ওর মন থেকে যায়, তবে আমি ওকেই বিয়ে করব। মানুষ তো আশাই বাঁচে, আমিও না হয় ওর ভালোবাসাহীন আশার স্বপ্ন নিয়ে বেঁচে থাকলাম। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমার বাবুটা যে কবে এত বড় হয়ে গেছে তা তো আমি টেরই পাইনি। আমার বাবু প্রেমেও পড়েছে। যাই, সবাইকে মিষ্টিমুখ করিয়ে আসি। মায়ের মুখের মধুর হাসির আড়ালে এক কোমল কষ্ট লুকিয়েছিল। অন্য মায়েদের মতো সুতপাও চাইবে না তার ছেলে মানসিকভাবে কষ্টে থাকুক, কিন্তু যে পথে শাশ্বত হাঁটছে চাইছে সেই পথে হাঁটলে তার জন্য শুধু কাটাই মিলবে। সেখানে ব্যর্থ ভালোবাসা খোঁজার প্রয়াস বৃথা। সরাসরি না করলে শাশ্বত তার ক্ষমতা রাখবে ঠিকই, কিন্তু কষ্ট পাবে। তাই তিনি ছেলের সিদ্ধান্তকে স্বাগত জানালেন। তাছাড়া সন্তান যখন বড় হয়ে যায় তখন তার নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার পক্ষেই সুতপা। আমি বুঝতে পারছি মা, তোমার খারাপ লাগছে। আমি কি ভুল করেছি? তোর সিদ্ধান্তের ওপর আমার পুরোপুরি আস্থা রয়েছে। তাহলে তুই কোনো ভুল করিসনি। দেশের বাইরে গিয়ে একটু মন খারাপ করবি না, তার কারণ ভগবান তোর জন্য যা রেখেছে তা তোর থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আর যেটা তোর জন্য নয়, তুই 1000 চেষ্টা করলেও সেটা পাবি না। তবে চেষ্টা করে যেতে হবে, তারপর ঈশ্বর সিদ্ধান্ত নেবেন কোনটা কাকে দিলে সে তার মর্যাদা রক্ষা করতে পারবে। মা, কী রে, তুমি এত ভালো কেন বলো তো? কীভাবে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কঠিন জিনিসটাকে এত সহজ করে দাও? ওই যে মায়েদের একটা এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি থাকে। দুজনেই একসাথে হেসে উঠল। আমি জানি তুই যদি চাস কলকাতার সব সুন্দরী শিক্ষিতা মেয়েরা তোর জন্য লাইন দেবে, কিন্তু সেটা তুই কখনোই চাসনি, আমি তাও জানি। আমি প্রার্থনা করি আমার ছেলের অপেক্ষা যেন সার্থক হয়। সব কিছু ঠিকঠাক করতে করতে 1 মাস লেগে গেল। আগামীকাল শাশ্বতের ফ্লাইট। বিদেশ যাওয়ার আগের দিন শাশ্বতের খুব ইচ্ছা ছিল তনুর সাথে দেখা করবে। যেমন ভাবনা তেমন কাজ। একই কলকাতা শহরে ওদের বাস, অথচ সেই 1 মাসে একবারের জন্য শাশ্বত তনুর সাথে দেখা করেনি। সেদিন বিকেলে তনুর কলেজের হোস্টেলের গেটে দাঁড়িয়ে তনুর জন্য অপেক্ষা করছিল শাশ্বত। তনুকে খবর দেওয়া হলো। তনু বাইরে এসে দেখলো তার জন্য অপেক্ষা করছে শাশ্বত। আপনি এখানে? হ্যাঁ, আগামীকাল আমার ফ্লাইট, তাই তোমার কাছ থেকে বিদায় নিতে এলাম। ও আচ্ছা, আপনাকে যে কী বলে ধন্যবাদ জানাবো। সত্যি আপনি আমাকে বাঁচিয়েছেন, অনেক উপকার করেছেন আমার। আমরা কি একটু বাইরে কোথাও গিয়ে বসতে পারি, যদি তোমার আপত্তি না থাকে তো?
একটু চিন্তা করে তনুশ্রী বলল, হ্যাঁ চলুন, আমি 5 মিনিটের মধ্যেই আসছি। ঠিক 5 মিনিট পরেই তনুশ্রী এলো খোলা চুলে, একটা কচি কলাপাতা রঙের সালোয়ার কামিজ পরে। খুব সাদামাটা, তবুও শাশ্বতর চোখে যেন অসাধারণ লাগছিল ওকে, ঠিক যেন স্বপ্নের অপসরী। তনুর পাশাপাশি হাঁটছিল আর ওর শরীরে একটা হালকা বাতাস অনুভূতি হচ্ছিল। বারবারই রোমাঞ্চিত হচ্ছিল কোষ গ্রন্থি। এমন অবস্থায় যেন পৃথিবীর সমস্ত নিশ্চুপ নীরবতা ভর করছিল ওদের দুজনের ওপরেই। কেউ কোনো কথা বলছিল না। ওরা একটা লেকের পাড়ে গিয়ে বসলো। কি যেন বলতে চেয়েছিলেন? তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, তুমি কি রাখবে? বলে ছোট্ট কাগজের প্যাকেটটা বের করে দিল শাশ্বত। কি আছে এতে? তুমি নিজেই দেখো। প্যাকেটটা হাত দিয়ে খুলতেই দেখলো একজোড়া পায়েল। বাহ, খুব সুন্দর। আমি জানি এটা হয়তো একদমই সুন্দর হয়নি, আসলে কখনো ভেবে কারোর জন্য কিছু কেনা হয়নি তো তাই। সত্যিই অনেক সুন্দর হয়েছে বলেই পায়ে পড়তে যাচ্ছিল। শাশ্বতর হাত ওর হাত স্পর্শ করতেই থেমে গেল। কৌতূহলবশত তনুর শাশ্বতর দিকে তাকালো। আমি কি পায়েল জোড়া তোমার পায়ে পরিয়ে দিতে পারি? আপনি? না না, আপনি আমার পায়ে হাত দেবেন তা কি করে হয়? সমস্যা নেই, তোমাকে তোমার থেকে চুরি করতে পারবো না। এরপর অবশ্য আর আপত্তি করা যায় না। আপত্তি করলেও না তনু। অনেক যত্নে শাশ্বত ওর পায়ে পায়েল পরিয়ে দিল। বাহ, তোমার পায়ে পায়েল পরার জন্য তোমার সৌন্দর্য আরও অনেক গুণ বেড়ে গেছে। চুপ করে মাথা নিচু করে বসে রইল তনু। কিছুক্ষণ পর বলল, আসলে আমি খুব দুঃখিত। আমার জন্য আমি অপেক্ষায় বিশ্বাসী। আমি জানি একসময় আমার প্রাপ্য আমার কাছেই আসবে। মানে কিছু না, চলো, তোমার দেরি হয়ে যাচ্ছে। রিকশায় পাশাপাশি বসে আছে ওরা। এই মুহূর্তে তনুর হাত ধরে বলতে ইচ্ছে করছে, তোমার ওই মায়াবী চোখের জাদুতে মোহাচ্ছন্ন হয়ে গেছি আমি তনু, ভালোবেসে ফেলেছি তোমাকে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ভালোবাসি ভালোবাসি। এসব কিছুই করলো না শাশ্বত। চিরচেনা শহরের অচেনা রূপটা ভাবতে ভাবতে কখন যে কলেজের গেটের সামনে এসে রিক্সাটা দাঁড়ালো টেরই পাইনি। বিদায়বেলায় শাশ্বত তনুর দিকে তাকিয়ে নিজের অনুভূতি সংবরণ করে বলল, আমাকে তোমার বন্ধু ভাবতে আপত্তি নেই তো? না না, কি যে বলেন, আপনি আমার বন্ধু হবেন সেটা সৌভাগ্য আমার। আমি কিন্তু মাঝে মাঝে তোমাকে ফোন করব। ও, আর একটা অনুরোধ করলে তুমি কি আপত্তি করবে? কি? আমাকে তোমার সোশ্যাল সাইটে অ্যাড করে নিতে আপত্তি নেই তো? একটু ইতস্তত বোধ করছিল তনু। সেটা বুঝতে পেরে শাশ্বত বলল, আচ্ছা, অসুবিধা থাকলে থাক। না তেমন কিছু না। আচ্ছা থাক, তুমি এখন যাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আপনি আমার এত বড় উপকার করলেন, তার উপর আবার গিফটও দিলেন। আমি আপনাকে কিছুই দিতে পারলাম না। আমাকে কিছুই দিতে হবে না, শুধু কথা দাও তুমি ভালো থাকবে। চেষ্টা করব। তনুশ্রীর পায়ে পায়েল পরানোর অনুভূতির ছোঁয়া নিয়ে ওখান থেকে বিদায় নিল শাশ্বত। আকাশের ওই নীল সীমানায় উড়ে চলল বিমান। সবাইকে পেছনে ফেলে ছুটে চলল চিরচেনা শহর ছেড়ে অচেনা পথের দিশা খুঁজতে। সঙ্গে নিয়ে কিছু না বলা ভালোবাসার অভিব্যক্তি আর একরাশ অপেক্ষা, প্রাপ্তিহীন অপ্রাপ্তির দোলাচল। 1 বছর কেটে গেছে। রাফি আর তনুর সম্পর্কটা আরও খানিকটা গাঢ় হয়েছে। একজন আরেকজনকে না দেখে একদিন থাকাটাও কষ্টসাধ্য। অবুঝ প্রেম বোধহয় এমনই হয়। রাফি MBA শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়ে গেছে। চাকরি পেয়েই সংসারের দায়িত্ব নিজের কাঁধে এসে পড়েছে। মাহবুব হাসানের পক্ষে সংসারের খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছিল। রাফি চাকরি পাওয়ার পর উনি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এখন রাফি আর তার বড় ভাই জামশেদের কাঁধেই পুরো পরিবারের দায়িত্ব এসে পড়েছে। তাছাড়া এতদিন ধরে তো বাবা অনেক কষ্ট করে রাফিকে পড়িয়েছে, সেই ঋণ শোধ করার সময় এসেছে এবারে। ওদিকে তনুর সাথে সম্পর্কের বিষয়টি নানা জটিলতায় শুরু হয়েছে।
তার কারণ অবশ্য এ সমাজ সংসারের অসামঞ্জস্যপূর্ণ নিয়মকানুন, যুগ যুগ ধরে চলে আসা ধর্মীয় বিধিনিষেধ এবং সামাজিক প্রথা ভেঙে তনুর সাথে ঘর বাঁধার স্বপ্ন আদৌ পূরণ হবে কি? এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে কেটে যাচ্ছে প্রতিটা দিন। তনুর ২য় বর্ষের পরীক্ষা শেষ হওয়ার পথে। শেষ পরীক্ষা দিন সমরেশ তনুকে না জানিয়েই ওকে নিতে আসে। পরীক্ষার পর তনু গিয়েছিল রাফির সাথে দেখা করতে। ঘটনাচক্রে ওই দিন রিকশায় মুখোমুখি দেখা হয়ে যায় বাবার সাথে মেয়ে এবং তার প্রেমিকের। এরপর তো যা হওয়ার তাই হলো। তনু এবং রাফির সম্পর্কের বিষয়ে তনুর পরিবার অবগত হলো। সমরেশ জোর করে তনুকে হোস্টেল থেকে বাড়িতে নিয়ে আসলো। অন্যদিনের মতো বাড়ি ফেরার পথে বাবা এবং মেয়ের মধ্যে কোনো কথা হলো না। ট্রেনে বসে তো তনু সারাটা সময় নিঃশব্দে কেঁদেই যাচ্ছিল। এক অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠছিল বারবার। কি হবে, কি হতে যাচ্ছে তার সাথে ভাবতে গিয়ে পুরো শরীর অবশ হয়ে যাচ্ছিল তনুর। ওরা বাড়িতে পৌঁছানোর পর মা মৃন্ময়ী এগিয়ে এলেন। অনেকদিন পর মেয়েকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন পরম মমতায়। মেয়ের খোঁজ খবর নিলেন, পরীক্ষা কেমন হয়েছে জানতে চাইলেন। তনুর ভাইয়েরা এসে তনুর খোঁজ খবর নিল। এত কিছুর ভিড়ে শুধু সমরেশের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। কারোর সাথে কোনো কথা না বলে সরাসরি নিজের ঘরে গিয়ে ঢুকলেন। ওদিকে তনুর ভেতরে ভেতরে চলছে উথাল পাথাল। ভয়ে সংখ্যা একেবারে কুঁকড়ে আছে মেয়েটা। মেয়েকে কিছু একটা সংকুচিত দেখে মৃন্ময় বুঝে ফেললেন তার মেয়ের কিছু একটা হয়েছে। মায়ের মন তো, সন্তানের মনের অবস্থা মা বুঝেই নেন। তাছাড়া সমরেশও আসার পর থেকে কেমন চুপচাপ। তবে এই মুহূর্তে তিনি কারো কাছে কিছুই জানতে চাইলেন না। অপেক্ষা করতে থাকেন সঠিক সময়ের। রাতে তনুকে নিজের হাতে খাইয়ে দিলেন। অনেকদিন পর সন্তানকে কাছে পেলে মা তো স্বাভাবিকভাবেই প্রয়োজনের অতিরিক্ত আদর করেই থাকেন। পিতামাতার কাছে সন্তানের চেয়ে আদরের আর কি আছে। রাতে স্বামীর পাশে শুয়ে আছে মৃন্ময়ী। অন্য দিনের মতো সমরেশ শুয়ে নাক ডাকাডাকি শুরু করেনি। মৃন্ময়ী বললেন, কি হয়েছে গো, কি হয়েছে তোমার? কলকাতা থেকে আসার পর হতেই দেখছি কেমন চুপচাপ আছো। কিছু কি হয়েছে? মেয়েটার মুখটাও কেমন শুকনো শুকনো। যাওয়ার সময় তো বলে গেলে কলকাতা থেকে সবার জন্য বাজার করে ফিরবে, পুজোরও বেশি দিন বাকি নেই। বাজার করে আর কি হবে? তোমার মেয়ে যা কাণ্ড ঘটিয়েছে, জানাজানি হলে লোকসমাজে মুখ দেখানো দায় হয়ে পড়বে। এত বিশ্বাস করে এত ভালোবাসা দিয়ে যাকে শহরে পড়তে পাঠালাম, সেই কিনা বংশের মুখে চুনকালি দিয়ে দিচ্ছিল প্রায়। কেন, কি করেছে তনু? ওই পাড়ার মাহবুবের ছেলের সাথে রিকশায় একসাথে? ছি ছি, বলো কি? তবে আর কি বলছি, এখন কি করবে? মেয়েকে বোঝাও যেটা সম্ভব না সেদিকে যেন হাত না বাড়ায়। যা হবার তা তো হয়েই গেছে, এখনো সময় আছে। ও পথ থেকে যেন ফিরে আসে, না হলে সামনে ঘোর বিপদ অপেক্ষা করছে। প্রায় সারা রাত ধরে স্বামী স্ত্রীতে সলা পরামর্শ করলেন কিভাবে এই সমস্যা থেকে উত্তরণের পথ বের করা যায়। পরদিন ভোরে তনুর মাথার কাছে এসে বসলেন মৃন্ময়ী। পরম আদরে মেয়ের মাথায় হাত রাখলেন। এই তো তার সেই মেয়ে যার জন্মের মুহূর্তে মৃত্যুর সাথে লড়াই করতে হয়েছিল তাকে। তখন মৃন্ময়ী 8 মাসের অন্তঃসত্ত্বা। একদিন রাতে হঠাৎ করে শুরু হলো রক্তক্ষরণ, সাথে প্রচণ্ড ব্যথা আর খিঁচুনি। প্রায় 18 ঘন্টা প্রসব বেদনা সহ্য করার পর মৃন্ময়ীর গর্ভ ভেদ করে বেরিয়ে এলো ছোট্ট এক রাজকন্যা। রাজকন্যাকে এক নজর দেখেই সেই যে মৃন্ময়ী জ্ঞান হারালেন। তারপর 3 দিন অজ্ঞান থাকার পর জ্ঞান ফিরল মৃন্ময়ীর। স্বয়ং বিধাতা যেন নিজের হাতে মৃন্ময়ীর দেহে পুনরায় প্রাণ প্রতিষ্ঠা করলেন। সেই থেকে অন্য সন্তানদের চেয়ে মৃন্ময়ী তনুকেই বেশি আদর করেছেন। সমরেশও তাই। অন্য পরিবারের মতো কখনোই ছেলে মেয়েদের তফাৎ করেননি, বরঞ্চ মেয়েকেই সবসময় ভালোটা দেওয়ার চেষ্টা করেছেন। ভাইদের কাছেও অনেক আদরের তনুশ্রী। সবাই যখন তনুশ্রীর ফেভারে, তখন এত ভালোবাসে তাকে, তখন কি দরকার ছিল নিজের ধর্মের এত ছেলে থাকতে অন্য ধর্মের একটা ছেলের প্রেমে পড়ার? আসলে এই প্রশ্নের কোনো উত্তরই হয় না, কারণ প্রেমের অনুভূতি স্বর্গীয়। ভবিষ্যৎ চিন্তা করে যেমন প্রেম হয় না, তেমনি প্রেম করার জন্য উপযোগী প্রেমিক বা প্রেমিকা বাছাই করাও সম্ভব নয়। মূলত কখন কিভাবে কার সাথে প্রেম হয়ে যায় তা আগে থেকে বোঝা যায় না।
কোনো কোনো ক্ষেত্রে প্রেমে পড়ার পর বোঝা যায় আসলে কাজটা ঠিক হয়নি। তখন অবশ্য আর পেছনে আসার সময় থাকে না, কারণ একবার কারো জীবনে স্বর্গীয় ভালোবাসার ছোঁয়া এলে সেই ছোঁয়া থেকে নিজেকে মুক্ত করাটা খুব কঠিন। তখন পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ববোধের ব্যাপারটাকে সন্তান এড়িয়ে যায়, আর সন্তানের এই দায়িত্ববোধ এড়িয়ে যাওয়ার ব্যাপারটিকে মিডিয়া, লেখক, সাহিত্যিক, সমাজ সংস্কার থেকে শুরু করে সকল সচেতন পক্ষই বিচার বিবেচনাহীনভাবে স্বাগত জানায়। বর্তমান সময়ে অতি আধুনিক মানুষরা প্রেম ভালোবাসাকে প্রাধান্য দিতে গিয়ে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব, কর্তব্য পালনের বিষয়টিকে গুরুত্বহীনভাবে দেখছেন। যাই হোক, তনুর জীবনে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। তনুর মাথার বালিশে হাত রেখেই মৃন্ময়ী বুঝতে পারলেন তনু সারা রাত কেঁদেছে। মেয়েকে ডেকে কাছে নিয়ে অনেক বোঝানোর চেষ্টা করলেন। দেখ মা, প্রাচীনকাল থেকে গড়ে ওঠা আমাদের এই সমাজে কিছু নিয়মকানুন আছে। মাঝে মাঝে এমন অনেক পরিস্থিতি আসে যখন সেই নিয়মকানুনগুলো মেনে নিতে আমাদের কষ্ট হয়। আমাদের মনে হয় এই নিয়মকানুনগুলো আমাদের হাত পা বেঁধে রেখেছে। হ্যাঁ, এসব নিয়মকানুন, প্রথা আর রীতিনীতি আমাদের হাত পা সত্যি বেঁধে রেখেছে। তবে এই নিয়মকানুন আছে বলেই আমরা সুশৃঙ্খলভাবে বসবাস করতে পারছি। আর মানুষের জন্য যদি কোনো বিধিনিষেধ না থাকতো তাহলে মানুষ যা ইচ্ছা তাই করত। তাছাড়া তুই যদি ভুল করে কোনো কিছু করিস তার জন্য তোর সাথে সাথে আমরাও কষ্ট পাবো। আমরা তো তোর ভালোটাই চাইব। দেখ মা, যে পথে তুই হাঁটতে চাইছিস সেই পথে কাটা ছাড়া আর কিচ্ছু পাবি না। তাই ওই পথ থেকে ফিরে আসাটাই তোর আমাদের সবার জন্য মঙ্গল। আমাকে বল, তুই আর ওই ছেলের সাথে যোগাযোগ রাখবি না? যা হয়েছে সব ভুলে যাবি? তনু কিছুই বলে না, শুধু মাথা নিচু করে বসে আছে। ওর দু চোখ দিয়ে নেমে আসছে অশ্রুধারা। মৃন্ময়ী তনুর ঘর থেকে বেরিয়ে স্নানঘরের দিকে পা বাড়ালেন। এইভাবে কয়েকদিন পেরিয়ে গেল। তনুশ্রীর কলেজে যাওয়ার সময় হয়ে এসেছে, তবে আর হোস্টেলে যাপন নিয়ে চলছে অনিশ্চয়তা। তনুশ্রীও তো ভরসার জায়গাটা তৈরি করতে পারেনি। মৃন্ময়ী এবং অমিতের ভরসায় তনুশ্রীকে হোস্টেল থাকতে দিতে রাজি হলেন সমরেশ। তবে শর্ত সাপেক্ষ তনুর কাছ থেকে মোবাইল নিয়ে নেওয়া হলো। তনুকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেওয়া হলো সে আর কখনোই রাফির সাথে যোগাযোগ করবে না, বা ওই ছেলেকে যদি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাহলে তনু যেন ওকে প্রত্যাখ্যান করে। তনু তার বাবার সাথে রাজি হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল। এবার অমিত যাচ্ছে তনুকে এগিয়ে দিতে। খোলার জানালায় চোখ রাখে তনু। সদা হাস্যোজ্জ্বল মুখে মলিনতা স্পষ্ট। বারবার রাফির সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ছে ওর। ওদিকে বাবা মায়ের করুণ মুখের অবয়বে একরাশ ভালোবাসা। চিন্তাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। উচিত অনুচিতের মাঝে নিজেকে হারিয়ে ফেলছে সে। তবে এটা নিশ্চিত যে যেদিকেই যাক না কেন একরাশ চাপা যন্ত্রণা তাকে আষ্টে পৃষ্ঠে বাঁধার জন্য প্রস্তুত হয়ে আছে। চিন্তায় ছেদ পড়ল অমিতের ডাকে। কিছু খাবি? না। আবারও জানালার বাইরে চোখ দিয়ে বসে থাকে টনু। বিরামহীন গতিতে ছুটে চলেছে ট্রেন। বোনকেও অনেক বুঝিয়ে হোস্টেলে রেখে আসলো অমিত। তনুও ওর পরিবারের সবার কথা মতো রাফির সাথে যোগাযোগ বন্ধ করে দিল। কিন্তু মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত হয়ে পড়ল তনু। ভালোবাসার বিচ্ছেদের যন্ত্রণা ক্রমশ গ্রাস করছিল। প্রতিনিয়ত রাফির থেকে দূরে সরতে গিয়ে একটু একটু করে নিচে থেকেও দূরে সরে যাচ্ছিল। এইভাবে চলতে চলতে হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ে। রাফি তো প্রতিদিনই তনুর রুমমেটের কাছে ফোন করে তনুর খবর নিত। যেদিন তনুর অসুস্থতার কথা শুনে নিজেকে আর সামলে রাখতে পারে না। তনুর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে ক্রমশ অন্ধকারে নিমজ্জিত হয়ে থাকে। 1 মাস তনুর সাথে দেখা হওয়া তো দূরে থাক, কথাও হলো না। এই অবস্থায় কতকগুলো ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে রাফি। এই খবর শুনে তনু ছুটে যায় হসপিটালে রাফিকে মৃত্যুর মুখোমুখি দেখে নিজেকে আর ধরে রাখতে পারে না। বেডে শুয়ে থাকা রাফিকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠে। তনুকে দেখে শরীরে প্রাণের স্পন্দন অনুভূত হয় রাফির। চোখ মেলে তাকায়। এতক্ষণে তোমার আসার সময় হয়েছে। তুমি কি জানো তোমাকে ছাড়া কিভাবে বেঁচেছিলাম আমি? তোমাকে ছাড়া আমি বাঁচব না।
এরকম পাগলামি কেউ করে? তুমি তো তোমাকে না আমার প্রাণটাই নিয়ে নিয়েছিলে, আর কখনো যদি এমন করো। কখনো করব না। তুমি শুধু কথা দাও কখনো আমাকে ছেড়ে যাবে না। কখনো যাব না। অবুঝ প্রেম কোনো নিষেধ বারণ শোনে না, কোনো বাধা মানে না। সমাজ সংস্কার, নিয়মকানুন, ধর্মীয় বেড়াজাল ছিন্ন করে আবারও ছুটে চলে তাদের গন্তব্যে। এবার নিজের ভালোবাসাটাকে আরও একটু পরিপক্ক করে নিতে চায় রাফি। তনুকে চিরদিনের জন্য আপনার করে নিজের কাছে রেখে দিতে চায় সে। আর এর সমাধান শুধু বিবাহের মাধ্যমেই সম্ভব। হ্যাঁ, ওদের এই বিয়েতে সামাজিক বিধিনিষেধ থাকলেও নেই আইনগত কোনো বাধা। তনুকে অনেক বুঝিয়ে বিয়ের জন্য রাজি করে রাফি। একবার বিয়ে করে ফেললেই কেউ আর আমাদের সম্পর্ক নিয়ে কোনো প্রকার আপত্তি করতে পারবে না। দেখো, তখন ঠিকই সবাই মেনে নেবে। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তুমিও কি আমাকে ছাড়া বাঁচতে পারবে বলো? কিন্তু কোনো কিন্তু নেই। আমাদের বিয়ের মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে। আর আমার পড়ালেখা যেমন চলছে চলবে। তোমার পড়ালেখার ক্ষেত্রে আমার তরফ থেকে কোনো আপত্তি থাকবে না। ঠিক আছে, আমি রাজি। পরের দিন সকালে বাবা মায়ের সমস্ত আদেশ, উপদেশ, ভালোবাসা, স্নেহ, মমতার বাঁধন ছিন্ন করে তনুশ্রী বসু হলো তনুশ্রী রাফিন হাসান। কোর্টের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো দুই প্রেমী। পরিবারের মতামত বহির্ভূত বিবাহের ক্ষেত্রে সামাজিক প্রথা এবং রীতিনীতি পালন করার কোনো সুযোগ থাকে না, তাই ওসব কিছু করাও হলো না। তবে অন্য কোনো আচার অনুষ্ঠান হোক আর না হোক, নিজেদের কাছে আসার সুযোগটা কেউ হাতছাড়া করতে চায় না। বিয়ের পর বাসর হবে, এটাই স্বাভাবিক, কিন্তু গোপনীয় বিয়ের ক্ষেত্রে বাসর খুব সম্ভবত স্বাভাবিকভাবে হয় না। যাই হোক, রাফিন এবং তনুরও বাসর হলো, তবে সুসজ্জিত ঘরের কোনায় থেকে থাকা রজনীগন্ধা আর গোলাপের ভিড়ে নয়। আভিজাত্যহীন, সাদামাটা, পুষ্পবিহীন এক আলাদা রকমের বাসর হলো ওদের রাফিনের এক বন্ধুর ফ্ল্যাটে। সেদিন পূর্ণিমার আলো ছিল না, তবে শহরের রাস্তায় সোডিয়াম লাইটের আলোয় কিছুটা আলোকিত হয়েছিল ওই ফ্ল্যাটের ছাদ। সারা রাত ছাদে বসেছিল ওরা, তবে তনু প্রায় সারা রাত ধরেই কেঁদেছিল। যতদূর সে তার বাবাকে জানে, কিছুতেই তার বাবা এই বিয়ে মেনে নেবে না। ভয়, সংকোচ আর দ্বিধা নিয়ে যে নতুন যাত্রা সে শুরু করতে যাচ্ছে, সেখানেই তার জন্য আসলে কি অপেক্ষা করছে তা সে নিজেও জানে না। রাফি অনেক চেষ্টা করেছে তনুকে বোঝাতে, এইভাবে কেঁদো না প্লিজ, সব ঠিক হয়ে যাবে। আমি তো তোমার পাশে আছি, তোমার পাশেই থাকবো আজীবন। এই যে তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি তোমাকে কোনো আঘাত স্পর্শ করতে দেব না আমি। রাফির হাত ধরে ওর কাঁধে মাথা রেখে বসে আছে তনু। তোমার উপর যে ভরসা আমার আছে, যতটা না তোমাকে ভালোবাসি তার চেয়েও বেশি বিশ্বাস করি তোমাকে। আমি জানি তুমি কখনো আমার বিশ্বাসের অমর্যাদা করবে না, কখনো না। রাত প্রায় শেষের দিকে, আর এইটুকু সময় শুধু একান্ত আপন করে পাওয়ার, এটুকু সময় শুধু কাছে আসার। এই সময় সাধারণত গান বাজনার কথা নয়, তবুও কোথা থেকে যেন একটা সুর ভেসে এলো। পরের দিন তনু যথারীতি হোস্টেলে চলে গেল এবং রাফি গেল তার অফিসে। সিদ্ধান্ত হলো আপাতত বিয়ের ব্যাপারটা তারা গোপনে রাখবে, কিন্তু কথাই আছে না, দুঃসংবাদ বাতাসে ছড়ায়। রাফির এক বন্ধুর মাধ্যমে তনু এবং রাফির বিবাহ সম্পর্কে অবগত হয় অমিত। গ্রামে যা হয় আর কি, কোনো ছোট্ট একটা ব্যাপারকে আরও অনেকখানি রংচং মাখিয়ে চড়াও করে সবার কাছে প্রচার করা। তবে রাফি এবং তনুর বিবাহের ঘটনা নিতান্ত সাধারণ ঘটনা ছিল না। বাড়িতে জানাজানি হওয়ার পর অমিত এসে তনুকে নিয়ে যায় বাড়িতে। তনুকে জিজ্ঞাসাবাদ করা হয় তারা যা শুনেছে সেটা সত্য কি না। মাথা নিচু করে হ্যাঁ সূচক অভিব্যক্তি প্রকাশ করে তনু। এরপরই শুরু হয় বাড়িতে শোকের মাতম। তনুকে মারধরও করে ওর বাবা আর ভাই। একটা ঘরে তনুকে আটকে রেখে ওরা, পুরো বাড়িময় বিষাদের ছায়া। মৃন্ময়ী তো কপালে হাত দিয়ে বসে আছে। সমরেশ রাগে, ক্ষোভে, দুঃখে ফুঁসে উঠেছে। সবার নাওয়া খাওয়া বন্ধ হওয়ার উপক্রম। এভাবে 2-4 দিন চলার পর পুরো গ্রাম জুড়ে জানাজানি হয়ে গেল তনু এবং রাফির বিয়ের ব্যাপারটা। বাড়িতে পুলিশ এলো। রাফি পুলিশ নিয়ে আসে তনুকে নিয়ে যাওয়ার জন্য।
পুলিশের সহযোগিতায় রাফিন তনুকে ওখান থেকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার সমর্থ হলো। সমরেশও চুপ করে বসে থাকার মানুষ না। তিনিও এ বিষয়ে বিয়ে অবৈধ এবং তার মেয়েকে ফুসলিয়ে জোরপূর্বক অপহরণ করা হয়েছে বলে মামলা দায়ের করলেন। পরবর্তীতে আদালতে এই মামলার নিষ্পত্তি হয়। যেহেতু তনুশ্রী একজন সাবালিকা, সুতরাং তার পূর্ণাঙ্গ অধিকার রয়েছে নিজের মতানুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হবার। তাছাড়া সে স্বেচ্ছায় রাফিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, সেক্ষেত্রে রাফিনের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ করার এখতিয়ার কারোরই নেই। সুতরাং মামলা খারিজ করা হলো। তাছাড়া আদালতে দাঁড়িয়ে তনু রাফির পক্ষে এবং তার বাবার বিপক্ষে সাক্ষ্য দেওয়ায় মামলাটি রাফি এবং তার পরিবারের পক্ষে চলে যায়। আদালতের রায় অনুযায়ী তনু এখন থেকে রাফির সাথে থাকতে পারবে, কেননা আইন অনুযায়ী তারা স্বামী স্ত্রী। আইন এবং আইনের বিধান দিয়ে এই সম্পর্ক গড়তে গিয়ে অনেকগুলো সম্পর্ক ভেঙে গেল। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে পিতামাতা তাদের মতামত সন্তানের উপর চাপিয়ে দেন, এটা স্বীকার্য। কিন্তু কখনো কখনো সন্তানের একটা ভুল পিতামাতার সারা জীবনের কান্নার কারণ হয়ে দাঁড়ায়। নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার সবারই আছে, কিন্তু যে পিতামাতা তাদের স্নেহ মমতায় একজন সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে গিয়ে জীবনের সর্বস্ব বিসর্জন দিয়ে দেন, সে মাতা পিতার প্রতি সন্তানের একটু হলেও দায়বদ্ধতা থেকে যায়। আর এই মূল্যবোধ আমাদের সকলের মধ্যে গড়ে ওঠাটা অত্যন্ত জরুরি। অতি আধুনিক হতে গিয়ে আমরা আমাদের মূল্যবোধ এবং সংস্কৃতি থেকে দূরে ছিটকে পড়ছি না তো? একবার পিতামাতার দৃষ্টিকোণ থেকে চিন্তা করে দেখলে কেমন হয়? রাফির হাত ধরে ঘর ছাড়ার পর তনুর পিতামাতার উপর নেমে আসে বিপর্যয়। লোকলজ্জার ভয়ে সমরেশের বাড়ির বাইরে বেরোনো মুশকিল হয়ে পড়ল। ওদিকে মৃন্ময়ী সারাদিন তনুর কথা চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়লেন। ওদিকে সমাজ থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়ল পুরো পরিবার। অমিতাভ এবং তন্ময়ের বন্ধুদের কাছে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অপ্রীতিকর কথা শুনতে হচ্ছে। শাশ্বতর বাবা নীলকমলের কাছে ক্ষমা চাওয়ার মুখও সমরেশের নেই। তবুও ফোন করে নীলকমল এবং তার পুরো পরিবারের কাছে ক্ষমা চাইলেন সমরেশ। তবে নীলকমল আধুনিক চিন্তাধারার মানুষ, তিনি কিছু মনে করলেন না, বরঞ্চ সমরেশকে বোঝালেন মেয়ে যখন না বুঝে ভুল করে ফেলেছে, তখন সমাজের কথা ভেবে ওর থেকে মুখ ফিরিয়ে থাকবেন না, ওকে ক্ষমা করে ঘরে তুলে নিন। তবে শহরের নিয়ম গ্রামের ক্ষেত্রে ততটা প্রযোজ্য নয় না। তাছাড়া একজন মানুষ যে চিন্তাধারা নিয়ে জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিয়েছেন, সেখান থেকে বেরিয়ে আসাটা তার জন্য ভীষণ কষ্টকর। সেখান থেকে বেরিয়ে সমরেশের পক্ষেও তাই তনুরের সমাজের বিধিবিধান বহির্ভূত বিবাহ মেনে নেওয়া সম্ভব হলো না। তবে দেখার বিষয় হলো, তনু যে রাফির হাত ধরে ঘর ছেড়েছে, সে রাফি এবং রাফির পরিবারের সাথে কতটুকু নিজেকে মানিয়ে নিতে পারে। এত ভালোবাসা, আবেগ, অনুভূতি শেষ পর্যন্ত থাকবে তো, নাকি মাঝপথে শেষ হয়ে যাবে মোহময় ভালোবাসার অধ্যায়? 2 বছর শেষ হতে আর মাত্র 1 মাস বাকি। 1 মাস বাদে শাশ্বতর দেশে ফেরার কথা। সুতপার মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে। এখনো পর্যন্ত তনুর বিয়ের ব্যাপারটা জানানো হয়নি শাশ্বতকে। দেশে আসার পর শাশ্বত যখন বিষয়টা জানতে পারবে, তখন কিভাবে রিয়্যাক্ট করবে? মেনে নিতে পারবে তো? এসব 7-5 ভাবতে ভাবতেই সময় চলে যায় সুতপার। আর এই শেষ বয়স মুহূর্তে এসে চিন্তাগুলো দীর্ঘায়িত হয়েছে কিছুটা। ঠিক এমন সময় শাশ্বতর ফোন এলো। বিদেশে থাকলেও এখন আর সেটা মনে হয় না, কারণ প্রতিদিন খেতে, শুতে, উঠতে, বসতে ভিডিও কলে কথা হচ্ছে ওদের। শাশ্বতর কথা শুনে একটু কষ্ট পেলেও স্বস্তি পেলে সুতপা। আরও 1 বছর লন্ডন থেকে তারপর কলকাতা ফিরবে সে। আইটি কোর্স শেষ হওয়ার পর ওখানকার একটি আইটি ফার্মে 1 বছরের জন্য নিয়োগ দেওয়া হবে ওকে। একে একে বাবা, বোন, ভাগ্নি সবার সাথে কথা বলে ফোন রাখলো শাশ্বত। মোবাইল হাতে ফেসবুক চেক করতে করতে পায়েল নামের একটি আইডি চোখে পড়ল। আইডিটা চেক করেই বিশেষ কোনো তথ্য চোখে পড়ল না, তবুও কেন জানি খুব কাছের মানুষের আইডি মনে হলো। কোনো কিছু না ভেবেই একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েও দিল। এরপর আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল শাশ্বত।
রাফির সাথে বিয়ের পর থেকেই তনুর জীবনে একটু একটু করে পরিবর্তন আসতে শুরু করে। বদলে যেতে থাকে রাফিও। বাস্তবতার সম্মুখীন হওয়ার সাথে সাথেই চোখের উপর ভেসে ওঠা রঙিন স্বপ্নগুলো ক্রমশ ফ্যাকাশে হতে শুরু করে। তনুকে বাড়িতে রেখেই রাফি চলে যায় কলকাতায়। বৈবাহিক সম্পর্কের কারণে তনুর হোস্টেলে থাকার উপর নিষেধাজ্ঞা আরোপ করে হোস্টেল কর্তৃপক্ষ। কলকাতা শহরে তনুকে নিয়ে বাসা ভাড়া করে থেকে সমস্ত খরচ চালিয়ে তনুর পড়ালেখার খরচ চালানো রাফির পক্ষে অসম্ভব। তাছাড়া বাবা মায়ের সংসারের খরচের জন্য প্রতি মাসে কিছু টাকা দিতে হয় তাকে, তার উপর এখন আবার নতুন খরচ। সব মিলিয়ে রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছে রাফি। শুধু টিউশনি করতে চাইলেও সেটা থেকে করতে দেওয়া হয় না। তাছাড়া প্রতিদিন শ্বশুর শাশুড়ি, ভাসুর যা এবং ননদের খোঁচা মেরে কথা বলা তো আছেই। প্রতিদিন শ্বশুর বাড়িতে মানসিকভাবে নির্যাতনের শিকার হতে থাকে তনু। এছাড়া কৃষ্টি কালচারের পার্থক্যের কারণে ও বাড়িতে সবার সাথে খাপ খাইয়ে চলা দুষ্কর হয়ে পড়ে তনুর জন্য। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত অবধি সংসারের কাজকর্ম করতে করতে নিজের পড়ালেখা করা তো দূরে থাক, নিজের জন্য একটু অবসরও নেই তনুর। তবে এসব কিছুই হজম করে যেত রাফি যদি বদলে না গিয়ে আগের মতো থাকতো। সারাদিন একবারও ফোন করে না। তনু যদি ফোন করে তাহলে বকাঝকা করে যে রাফি কখনো তার সাথে উচ্চস্বরে কথা বলেনি, সে কিনা বিয়ের পর শুধুমাত্র ফোন করার অভিযোগে তনুকে বকলো। এখন যে ওর বসের সাথে গুরুত্বপূর্ণ মিটিং চলছে তা কি জানতো তনু? তবু এমন করে না বললেও পারতো রাফি। আসলে কি বিয়ের পর অনুভূতিগুলো ভোতা হয়ে যায়, নাকি অভাব দরজা দিয়ে যখন প্রবেশ করে ভালোবাসার জানালা দিয়ে পালায়? এগুলো কথার কথা। সত্যিকারের ভালোবাসার ক্ষেত্রে শুরু থেকে মৃত্যু অবধি আবেগ এবং অনুভূতি একই রকম থাকে। সেই পবিত্র ভালোবাসা হয় মোহবিহীন, চাহিদাহীন, সর্বোপরি শর্তহীন। তবে কেউ একতরফাভাবে শর্ত ত্যাগ করে কতদিন ধৈর্য ধারণ করতে পারে যদি সেই সঙ্গী যার জন্য শর্ত ত্যাগ সেই মানুষটি পাশে না থাকে? তাই সময়ের পালা বদলে ভালোবাসার আবেগ কমতে থাকে। এক পর্যায়ে সেটা অনুভূতি শূন্য হয়ে পড়ে, যেটা তনু এবং রাফির ক্ষেত্রেও ঘটেছে। রঙিন আলোকছটায় বর্ণহীন পৃথিবীর সব কিছুই একসময় রঙিন মনে হয়, কিন্তু রঙিন আভা সরে গেলে একসময় সবই আবার বর্ণহীন হয়ে পড়ে। প্রতিনিয়ত নিম্ন মধ্যবিত্ত জীবনের সাথে যুদ্ধ করতে করতে রাফিও হাঁপিয়ে উঠেছিল। তাই হয়তো তনুর প্রতি যতটা সহনশীল হওয়ার দরকার ছিল ততটুকু সহনশীল সে হতে পারেনি। ওদের বিয়ের পর 6 মাস কেটে যায়। এর মধ্যে তনু একবারের জন্য কলেজে যেতে পারেনি কলেজ টেস্ট বা অন্যান্য কার্যক্রমে অংশ নিতে। তাছাড়া রাফির বাবা তনুর পড়ালেখার বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছে। এ বিষয়ে রাফিও মুখ খুলছে না, বরঞ্চ মিথ্যে আশ্বাস দিয়ে তনুকে কোনো রকমে বুঝিয়ে রেখেছে। তনু পড়ালেখা সম্পর্কিত কোনো কথা বললে রাফি বলে, কিছুদিন অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। আমি একটা ভালো চাকরি পেলেই তোমাকে নিয়ে আসবো শহরে। তনুর অপেক্ষার প্রহর ক্রমশ দীর্ঘায়িত হয়। এখন তনুর এমন অবস্থা, না রাফিকে কিছু বলতে পারছে, না নিজের বাবা মায়ের সাথে চলে যেতে পারছে। কারণ বাবা মায়ের সাথে কথা বলার কোনো মুখ নেই তার বাবা মা তো তাকে পই পই করে নিষেধ করেছিল, কিন্তু সে তার বাবা মায়ের কথা শোনেনি। একদিন মাছ কুটতে গিয়ে তনুর হাত অনেকটা কেটে যায়। এক্ষেত্রে বলে রাখা ভালো, বাবার বাড়িতে কখনো তনুকে কিছুই করতে হয়নি। হাত কেটে যাওয়ার পর কোনো কিছুতেই রক্ত বন্ধ হচ্ছিল না। তনু ওর শাশুড়িকে বলে, কিন্তু তিনি কোনো ব্যবস্থা না নিয়ে বলে ওঠেন, বাপের বাড়ি থেকে যে রক্ত নিয়ে এসেছো সেটা পড়ে যাওয়াই ভালো। ঘরে কোনো ঔষধও ছিল না। কোনো উপায়ন্তর না দেখে সে রাফিকে ফোন করে বলে তার হাত কেটে গেছে, রক্ত বন্ধ হচ্ছে না। একথা শুনে রাফি যে উত্তর দেয় তাতে তনুর ব্যথাটা আরও দ্বিগুণ হয়ে বুকের মধ্যে আঘাত করে। হাত কেটে গেছে তো ওষুধ লাগাও, তাতে ঠিক না হলে বাড়িতে মা আছে, ভাবি আছে, তাদেরকে বলো। আমি এখান থেকে কী করতে পারবো? সত্যিই কিছু করার হয়তো ছিল না রাফির, তবে মুখের কথা দিয়ে মনের ব্যথাটা ভুলিয়ে দেওয়ার মতো ক্ষমতা ছিল।
ভালোবাসা এমন একটা অনুভূতির নাম যা দেওয়ার জন্য কাছে থাকা দরকার হয় না। যোজন যোজন দূরে থেকেও ভালোবাসার স্পর্শে ভিজিয়ে দেওয়া যায় ভালোবাসার মানুষটির অন্তর। কারণ মুখের কথার চেয়ে বড় ঔষধ পৃথিবীতে বোধ হয় একটিও নেই। যদি সেটা মনের কথা হয়, ভালোবাসা প্রকাশের জন্য ভালোবাসার মানুষটির শরীর ছোঁয়ার দরকার হয় না, তবে নিজের অস্তিত্বের সাথে মিশিয়ে নিতে হয়। তবেই তো প্রতিদিন নিঃশ্বাসে তাকে অনুভব করা যায়। ওই দিন প্রায় আধা ঘন্টা তনুর হাত দিয়ে রক্ত পড়েছে। অজ্ঞান হয়ে যায় সে, তবুও কেউ তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করল না। পরের দিন সমস্ত শরীর কাঁপিয়ে জ্বর এলো, অথচ তার পাষণ্ড শাশুড়ি ওই অসুস্থ অবস্থায় তনুকে দিয়ে সংসারের সব কাজ করালো। এসবের কিছুই সে রাফিকে জানায়নি, আর রাফিও জানার প্রয়োজন বোধ করেনি যে তার তনু আদৌ ভালো আছে কি না। প্রকৃত ভালোবাসা তো ভালোবাসার মানুষের চোখ দেখেই তার ভিতরের কষ্টগুলো উপলব্ধি করা যায়, কিন্তু রাফির তো তনুর চোখে চোখ রাখার প্রয়োজন নেই। আর তনুকে তো ওর পাওয়াই হয়ে গেছে, এখন আর তাকে আগলে রাখার কি দরকার। আর এখানে তো আমাদের যত ভুল, কারণ ভালোবাসাকে অনেক যত্ন করে স্নেহ মমতা দিয়ে আগলে রাখতে হয়। ভালোবাসায় একবার মরিচা ধরলে তার পরিষ্কার হয় না, পরিষ্কার না হলেও মনের আঙ্গিনা থেকে ছিটকে পড়ে অনেক দূরে। কখনো প্রতি সপ্তাহে, কখনো 15 দিন পর রাফি বাড়িতে আসে। মাঝখানে একদিন থেকে সারা রাত ধরে তনুর শরীর উপভোগ করে পরের দিন চলে যায়। তনুর সুবিধা অসুবিধা, ভালো মন্দ, সমস্যা কিছুই জানার চেষ্টা করে না। এভাবেই চলছিল। হয়তো এভাবেই চলতো যদি পায়েল নামের ফেসবুক আইডিটা খুলতো তনু। তবে কবে পায়েল নামে একটি ফেসবুক আইডি খুলেছিল সে কখনো চালায়নি, পাসওয়ার্ডও ভুলে গেছে। শ্বশুরবাড়িতে প্রতিদিনের মানসিক নির্যাতনের শিকার হতে থাকা তনু সব কাজ শেষ করে রাতের বেলা মোবাইল নিয়ে ওই আইডি অ্যাক্টিভ করার চেষ্টা করে। 3 বার পাসওয়ার্ড দেওয়ার পর ভুল হলো। বেশি চেষ্টা করলে আবার অ্যাকাউন্ট লক হয়ে যাবে। এমত অবস্থায় পাসওয়ার্ডের ঘরে শাশ্বত টাইপ করতেই অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেল। অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্টের মধ্যে শাশ্বতার ফ্রেন্ড রিকোয়েস্টও ছিল। ওটা অ্যাকসেপ্ট করে নিয়ে সেদিনের মতো ফেসবুক অফ করে ঘুমিয়ে পড়ল তনু। একদিকে শ্বশুরবাড়িতে মানসিক অত্যাচার, অন্যদিকে ওর প্রতি রাফির অবহেলা। তাছাড়া পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া, রাফির পরিবারের সাথে নিজেকে মানিয়ে নিতে না পারা, বিশেষ করে অন্য ধর্মের কৃষ্টি কালচারের সাথে সামঞ্জস্য হওয়া, বাবা মা ভাইদের মমতার বাদল ছেড়ে বেরিয়ে আসা, তার উপর ছিল সমাজের মানুষের নানা রকম ব্যঙ্গ বিদ্রুপ। সব মিলিয়ে জীবনের উপর বিতৃষ্ণা চলে আসে তনুর। তবে শাশ্বতর সাথে ফেসবুকে যোগাযোগ হওয়ার পর থেকেই ওর সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। প্রতিদিন তনুর সাথে কী ঘটে সেগুলো শাশ্বতর সাথে শেয়ার করে কিছুটা হালকা লাগে তনুর। শাশ্বত ওকে মনোবল জোগাতো। তনুর প্রতিদিনের চলার পথটা একটু একটু করে সুগম হতে শুরু করে। শাশ্বতর কেয়ারিং মনোভাবের কারণে ওদের বন্ধুত্বটা বেশ পাকাপোক্ত। তাছাড়া আগে থেকে তো তনু শাশ্বতকে চিনত, জানতো, তাই হয়তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাটা অনেক সহজ হয়েছে। এর মধ্যে একদিন রাফি বাড়িতে আসলে ওর মা তনুর সম্পর্কে নানা বাজে কথা বলে। এও বলে তনু সারা রাত ধরে ফিসফিস করে কার সাথে যেন কথা বলে, কোনো কাজ করে না, সারা রাত জেগে সারাদিন ঘুমিয়ে কাটায়। এসব কথা শোনার পর রাফি তার মায়ের বানানো মিথ্যা কথায় বিশ্বাস করে নেয়। তনুর কাছ থেকে আসল সত্য জানার প্রয়োজন বোধ না করেই বাঘ বিদণ্ডার এক পর্যায়ে তনুর গায়ে হাত তোলে রাফি। ওর কাছ থেকে মোবাইলটা কেড়ে নেয়। এরপর কোনো অনুশোচনা না করেই পরের দিন কলকাতা চলে আসে। এভাবেই শুরু হয় তনুর জীবনে নতুন আরেক অধ্যায়, যেখানে শুধুই যন্ত্রণা, আর নিজের জীবনে এই যন্ত্রণাময় অধ্যায়ের জন্য তনু নিজেই দায়ী। না সে বাবা মায়ের কোলে ফিরে যেতে পারছে, আর না এই সংসারের থেকে প্রতিদিন নির্যাতন সহ্য করতে পারছে। তনু কি পারবে তার প্রতি হওয়া অবিচারের বিরুদ্ধে আওয়াজ উঠাতে, নাকি একমাত্র অবলম্বন এবং নির্ভরশীল রাফির সাথে মানিয়ে নেবে আর মুখ বুজে সহ্য করবে এইসব অত্যাচার? কারণ তার আর কোনো জায়গা নেই। তনুর জীবনে শাশ্বতর আগমনে নতুন কি পরিবর্তন আসতে যাচ্ছে। এবার তনুর ঘুরে দাঁড়ানোর পালা।
প্রতিদিনের অত্যাচার সহ্য করতে না পেরে তনু রাফির কাছ থেকে ডিভোর্স নিয়ে তার বাবা মায়ের কাছে আসার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু রাফি কিছুতেই ডিভোর্স দিতে যাচ্ছে না। রাফি যদিও বা রাজি হয়, ডিভোর্স হলে তনু কার কাছে গিয়ে থাকবে? তনুর বাবা মাও তো তাকে ত্যাগ করেছে। কি করবে এখন সে? কোথায় যাবে? কার কাছে থাকবে? অথচ এই তনু একদিন সরল বিশ্বাসে রাফির হাত ধরে ঘর ছেড়েছিল, আর সে রাফি কিনা তার বিশ্বাসের অমর্যাদা করল, যার জন্য সে নিজের বাবা মাকে ভরা আদালতে অপমান পর্যন্ত করেছে। তার জীবনে যাই ঘটুক, সে আর কিছুতেই রাফির সাথে থাকবে না। পড়ালেখা করবে, নিজের পায়ে দাঁড়াবে। একটা ভুল করেছে বলে সারা জীবন সেই ভুলকে আঁকড়ে ধরে বাঁচতে হবে এমন কোনো কথা নেই। মানুষের জীবনে ভুল থাকবে, ভুলটাকে শুধরে নিয়ে নতুনভাবে পথ চলার নামই তো জীবন। তনু আর অপেক্ষা না করে রাফিকে তার সিদ্ধান্তের কথা জানায়। দেখো, আমাদের মধ্যে বিস্তর ব্যবধান। না, তোমাকে আমি দোষারোপ করছি না। আমি তোমাদের এই কালচারের সাথে নিজেকে মানিয়ে নিতে পারছি না। তোমার পরিবারের সাথেও আমি মানিয়ে চলতে পারছি না। আমি লেখাপড়া করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম, তোমার সাথে, কিন্তু তার হলো না। আমাকে ক্ষমা করো। আমি ডিভোর্স চাই রাফি। এই সম্পর্কহীন সম্পর্কে নিজেকে আর বেঁধে রাখতে পারছি না। এসব কি বলছো তনু? সেদিন না হয় রাগের বশে তোমার গায়ে হাত তুলে ফেলেছি, আর তাতেই তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলে। প্লিজ তনু, সব ভুলে আমাকে একটা নতুন জীবনের সূচনা ঘটায়। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার থেকে মুখ ফিরিয়ে নিও না। আমি তো তোমার উপর রাগ করিনি, তাহলে ক্ষমা করার কথা আসছে কেন? আমি এখানে মানিয়ে নিতে পারছি না, আর আমার পক্ষে সেটা কখনোই সম্ভব না। সেটা তাহলে তোমার আগে ভাবা উচিত ছিল। হ্যাঁ, ঠিকই বলেছ। সব কিছু ভেবেই আমার পা বাড়ানো উচিত ছিল। আমি ভুল করেছি ভালোবেসে, ভুল করেছি মানুষ চিনতে। আমি ভুল করেছি আমার বাবা মা ভাইদের কথা না শুনি। সেজন্য আমিই দায়ী, আর আমার দায়ভার আমি কারোর উপর চাপাচ্ছি না। আমি শুধু মুক্তি চাইছি, বিনিময়ে আমাকে তোমার কোনো কিছুই দিতে হবে না। মুক্তি? হঠাৎ করে এমন হঠকারী সিদ্ধান্ত নিও না, তাতে তোমারই সমস্যা হবে। তনু কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেল। পরদিন সকালে রাফি চলে গেল। রাফি চলে যাওয়ার পর থেকে তনুকে সবাই চোখে চোখে রাখছে, কখনো ওকে একা ছাড়ছে না। প্রয়োজনের চেয়ে একটু বেশি সতর্ক দৃষ্টিতে রাখছে। এর কারণ অবশ্য বুঝতে বাকি রইল না তনুর। সে বুঝে গেছে তাকে পাহারা দেওয়া হচ্ছে। বেশ কিছুদিন ধরে একটা ঘরে তার বন্দি জীবন কাটছে। এখন তো আবার তার কাছে মোবাইলও নেই, তাই বিগত কিছুদিন ধরে শাশুড়ির সাথেও যোগাযোগ হয়নি। বাড়িতে কারোর সাথে যোগাযোগ করার সাহস পায়নি। কিন্তু এখন মনে হচ্ছে আর কারোর সাথে না হোক, তন্ময়ের সাথে যোগাযোগ করলে বোধহয় ভালো হতো। ওকে অন্তত সব কিছু বললে ও কিছু একটা করত। ওদিকে বাড়ির অন্য কারোর মোবাইল তনু ধরা ছোঁয়ার বাইরে। তাছাড়া বিগত কিছুদিন যাবৎ রাফি বাড়িতেও আসছে না, তনুর সাথে কোনো যোগাযোগও করে না। তনু পালানোর চেষ্টা করে, কিন্তু তাতে সে সফল হলো না। ফলশ্রুতিতে তনুর ওপর নজরদারি জোরদার হয়। ওদিকে শাশ্বত তনুকে ফেসবুক মেসেঞ্জার কোথাও না পেয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়ল। তনুর সাথে যোগাযোগ না হওয়ায় ওর ভিতর সন্দেহ দানা বাঁধতে শুরু করে। তনুর কিছু হয়নি তো? সময়ের 1 সপ্তাহ আগেই দেশে ফিরে আসে শাশ্বত, সেই চেনা কলকাতা শহর। শৈশব থেকে শুরু করে জীবনের প্রতিটি মুহূর্তের ঘটনা প্রবাহ করে উঠেছে যে শহরকে ঘিরে। 3 বছরের ব্যবধানে শহরটা বড্ড অচেনা লাগছে শাশ্বতের চোখে। বাড়ি ফিরেই শুরু করে তনুকে খোঁজার আরেক সংগ্রাম। শাশ্বত তনুদের বাড়িতে যায়, কিন্তু তনুর বাবা তনুর সম্পর্কে কোনো কথাই শুনতে নারাজ। অমিত তাই শেষ পর্যন্ত নিরাশ হয়ে ফিরে আসছিল। কিন্তু পেছন থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসে তন্ময়। তন্ময়কে তার মা মৃন্ময়ী পাঠিয়েছে। মায়ের মন তো একটুতেই বিগলিত হয়ে যায়। তন্ময়ের সহায়তায় রাফির ঠিকানা নিয়ে সে চলে যায় স্থানীয় পুলিশ স্টেশনে। ওখানকার ওসির সহযোগিতায় তনুকে উদ্ধার করতে সমর্থ হয় শাশ্বত। ওকে উদ্ধার করে ওর বাবার বাড়িতে নিয়ে আসে, কিন্তু সমরেশ কিছুতেই তনুকে বাড়িতে আশ্রয় দিতে রাজি হয় না। এই অবস্থায় তনুকে নিজের বাড়িতে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।
ওরাও বাড়ি থেকেই চলে আসছিল। তখন তনু বলল, একবার শেষ চেষ্টা করে দেখি। সমরেশের ঘরে ঢুকেই তার পায়ের কাছে বসে পড়ল তনু। বাবা, আমাকে তোমার ক্ষমা করতে হবে না, শুধু একবার প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। আমি না বুঝে যে ভুল করেছি, প্রতি মুহূর্তে সেই ভুলের শাস্তি ভোগ করছি। তুমি যদি তোমার পায়ে আমাকে আশ্রয় না দাও, আমি কোথায় যাব বাবা? আমাকে অভিশাপ দাও, আমাকে মারো বকো, তবু তোমার পায়ে একটু জায়গা দাও। আমি এক কোনায় পড়ে থাকবো, তুমি যা বলবে আমি তাই করব। তবু তুমি এমন পাথর হয়ে থেকো না বাবা। তনুর চোখের জলে পা ভিজল সমরেশের। তবুও কি মন গলবে না একবার বাবার? সমরেশ কিছু বললেন না, পাথরের মতো বসেছিলেন। তনু উঠে কাঁদতে কাঁদতে চলেই যাচ্ছিল। এমন সময় পিতৃহৃদয় বুঝি আর পাথর হয়ে থাকতে পারল না। পেছন থেকে নিজের কন্যাটিকে নাম ধরে ডাক দিলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরলেন তনুকে। এতদিনের সঞ্চিত অভিমান এক নিমিষেই গলে জল হয়ে গেল। পিতা মাতা বোধহয় এমনই হয়। সন্তান যতই অপরাধ করুক, যতই তাদেরকে কষ্ট দিক, সন্তানের চোখে জল দেখলে আর মুখ ফিরিয়ে থাকতে পারেন না। এটাই বোধহয় সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা, মমত্ববোধ। শেষ পর্যন্ত বাবা মায়ের কাছেই আশ্রয় হলো তনুর। শুরু হলো তনুশ্রীর জীবনের আরেক সংগ্রামের অধ্যায়। জীবন সংগ্রামের এই পথে হাঁটা তনুর জন্য খুব সহজ ছিল না। ফেলে আসা জীবনের ক্ষতগুলো বারবার রক্তক্ষরণ হয়েছে। এমনকি ওর পথ রোধ করতে ওর সামনে এসে দাঁড়িয়েছে ভুলে ওরা অতীত। শুধু তাই নয়, আমাদের এই সুশীল সমাজও কম যায়নি তনুশ্রীর চলার পথে বাধা হয়ে দাঁড়াতে। কিন্তু সকল বাধা পায়ে মারিয়ে তনুশ্রী পড়েছে বিজয়ীর তাজ। কোর্টে ডিভোর্সের জন্য আপিল করে তনুশ্রীর আইনজীবী। প্রথম দিকে রাফি কিছুতেই ডিভোর্স ফর্মে স্বাক্ষর করতে রাজি হয়নি। এমনকি ডিভোর্স না দেওয়ার জন্য তনুকে নানা রকম হুমকি দিতে শুরু করে। 6 মাস ধরে চলে নানা রকম টাল বাহানা। আর এই 6 মাসে শাশ্বত ছায়ার মতো তনুশ্রীর পাশে থেকেছে, ওকে মানসিকভাবে সাহস জুগিয়েছে, সমস্ত বিপদ থেকে মুক্তি রেখেছে। 6 মাস পরে কোর্ট তনুশ্রীর করা ডিভোর্সের আবেদন মঞ্জুর করে এবং আইনগতভাবেই বিবাহ বিচ্ছেদ ঘটে রাফি এবং তনুর। বিবাহ বিচ্ছেদের পর তনু আবার নতুন করে পড়ালেখাটা শুরু করতে চাইল, কিন্তু সমরেশ কোনো মতেই দ্বিতীয়বার তনুকে পড়ালেখা করতে রাজি হলেন না। তার উপর হোস্টেলে রেখে আবারও মেয়েকে পড়াবেন? না, কিছুতেই তিনি তনুর উপর ভরসা করতে পারলেন না। সবাই তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও তিনি এবার কারো কথাই শুনলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন তনুর আবার বিয়ে দেবেন। মোটামুটি একটা ভালো ছেলে পেলেই মেয়ের বিয়ে দিয়ে নিশ্চিন্ত হবেন। এবার তিনি শাশ্বতর কথাও শুনলেন না। তিনি সাফ জানিয়ে দিলেন, দেখো বাবা, তুমি যা করেছো তার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না, কিন্তু আমি দ্বিতীয়বার কোনো ভুল করতে চাই না। এটা তোমাদের শহর নয় যে মানুষ কোনো কিছু বলবে না, এটা গ্রাম। এখানে 5 জনে 5 কথা বলবে। এমনিতেই এখন আর মান সম্মান বলে কিছুই নেই। এখন যদি আবার ওই মেয়েকে হোস্টেলে রেখে পড়াই, তাহলে আমাকে সমাজচ্যুত করা হবে, আমাদের এক ঘরে করে দেওয়া হবে। এমনিতেই অমিতের বিয়ে দিতে পারছি না। যত জায়গায় বিয়ের কথা এগোই, তনুর ঘটনা জানার পর তারা আর রাজি হয় না। এখন মেয়েটার একটা বিয়ে দিয়ে আমি একেবারে গঙ্গা স্নান আসতে চাই। কিন্তু আঙ্কেল, তনুর ভবিষ্যৎ, এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না বাবা, তুমি আসতে পারো। এরপর শাশ্বতের আর কিছু বলার থাকে না। চলে যাওয়ার সময় একবার তনুর দিকে তাকায় সে। না, ওই 2 চোখের কোণে কোনো অশ্রু ছিল না, যা ছিল তা শুধুই প্রায়শ্চিত্তের গ্লানি। অভিমান ভরা ওই 2 চোখে একটা স্বপ্নের অপমৃত্যুর যন্ত্রণা ছিল। শাশ্বত কি পারবে ওই যন্ত্রণাময় গ্লানি মুছিয়ে দিয়ে নতুন আশার আলো জ্বালাতে? সত্যি আমাদের এই সমাজ বড্ডই অদ্ভুত, সব নিয়মের বেড়াজালে আবদ্ধ। যখন একজন মানুষ তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ভুলটাকে শুধরে নিয়ে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখতে চায়, তখন সেই স্বপ্নের গলা টিপে হত্যা না করলেই কি হয় না? মানুষ তো আর বুঝে ভুল করে না। একটা মানুষ যদি কোনো ভুলের কারণে প্রথম সুযোগ হাতছাড়া করে ফেলে, সে কি দ্বিতীয়বার সুযোগ প্রাপ্তির অধিকার রাখে না? তনুর জন্য বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতে থাকে, কিন্তু সেটা হয় অনেক বয়স্ক লোকের কাছ থেকে,
না হয় ডিভোর্সি অথবা বিপত্নিক এবং সন্তানের পিতা। সারা বাড়ি হলুদ গাদায় সাজানো হয়েছে, চারিদিকে ভরে গেছে হলুদের আমেজে। তনুর পরনে হলুদ রঙের ঢাকায়া জামদানি। খানিক বাদেই তনুর গায়ে হলুদ ফুলগুলো আজকে অনেক সতেজ হলেও যার গায়ে হলুদ সে যেন মুছিয়ে গেছে অনেকটা। আর তার কারণ এ বিয়েতে তার মত নেই তা নয়, তাকে কেউ করুণা করে বিয়ে করছেন তাও নয়, মাতৃপিতৃ ঋণ শোধ করতে গিয়ে অন্য একজনের কাছে চিরদিনের মতো ঋণী হয়ে থাকতে হবে তাকে। প্রতি মুহূর্তে এই ঋণ শোধের যন্ত্রণা বয়ে বেড়াতে হবে তাকে। সে কি আদৌ পারবে স্বামী নামক মানুষটির ঋণ শোধ করতে? নিজের স্বপ্নগুলো সাকার করতে গিয়ে অন্য কারো স্বপ্নভঙ্গের দায়ভার তাকেই বহন করতে হবে আজীবন। এত দূর থেকে হলুদের তথ্য পাঠানো সম্ভব হয়নি পাত্রপক্ষের, তাই ফোন করে ছেলের গায়ে হলুদ লাগানোর পরপরই তনুর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। খুব বেশি জাঁকজমক ছিল না সত্যি, তবে পিতামাতার আশীর্বাদ ছিল ভাইদের ভালোবাসা মাখানো আদর। তবে সবচেয়ে বড় কথা, আজকে অপেক্ষা অবসানের পালা। আজকে তনুর পিতামাতার প্রতি তার দায়িত্ব এবং কর্তব্য পালন করতে চলেছে। বেশ ভালোভাবেই তনুর গায়ে হলুদ পর্ব শেষ হলো। হালকা গোলাপি রঙের উপর সোনালি জরির কাজ করা বেনারসি, সাথে মকমল আর চুমকির কাজ করা গোলাপি ওড়নায় মুখশ্রী কিছুটা ঢাকা পড়েছে তনুশ্রীর। আর ওই গোলাপি মুখের অবয়বে চিন্তার রেখাগুলো সুস্পষ্ট। কেউ না বুঝলেও বুঝেছিলেন মৃন্ময়ী, তাই তো তনুকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছিলেন। একসময় সব ঠিক হয়ে যাবে, ওরা তো অনেক ভালো মানুষ, ওদের ভালোবাসাইতে সব কিছু ভুলে যাবি। সত্যিই কিন্তু তাই হয়েছিল। বিয়ের পর একদিনের জন্যেও শাশ্বত কিংবা তার পরিবারের অতীতের কোনো বিষয় নিয়ে তাতে কখনো কিছু বলেনি। তবে তনুশ্রীর জন্য সব কিছু ভুলে নতুন করে শুরু করাটা অনেকটা কঠিন হয়ে পড়ে। বিয়ের পর ফুলশয্যার দিন শাশ্বত তনুর মনের সকল শঙ্কা দূর করেছিল। যেদিন পরিপূর্ণরূপে আমাকে তোমার মনে স্থান দিতে পারবে, যেদিন শুধুমাত্র আমাকেই তোমার একান্ত আপন মনে হবে, সেই দিনই হবে আমার অপেক্ষার অবসান। সেই দিনই আমাদের এই স্বামী স্ত্রীর সম্পর্কের সার্থকতা পরিপূর্ণ রূপ ধারণ করবে। তার আগ পর্যন্ত আমি তোমাকে স্পর্শ করব না শ্রী। তোমাকে শ্রী বলে ডাকতে আপত্তি নেই তো? না। আর একটা কথা, তুমি যেদিন পরিপূর্ণরূপে আমাকে তোমার অস্তিত্বের সাথে মিশিয়ে নেবে, সেই দিন আমি ঠিকই বুঝে নেব, তোমাকে বলতে হবে না। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে খুব সুখেই কাটছিল তনুর প্রতিটা দিন। নতুন করে কলেজে ভর্তি হলো তনুর আইন পড়ার উদ্দেশ্যে। একদিকে পড়াশোনা, অন্যদিকে সংসারের প্রতিটি ক্ষেত্রে খুব সফলতার সাথে উত্তীর্ণ হতে থাকে সে। এইভাবে পেরিয়ে যায় আরও 3টি বছর। এলএলবি শেষ বছর চলছে। শাশ্বতর সাথে বিয়ে হয়েছে ঠিকই, তবে এখনো দৈহিক সম্পর্ক গড়ে ওঠেনি। মনের সম্পর্কটা বোধহয় পরিপূর্ণ হয়নি তখনও। হঠাৎ একদিন শাশ্বতের জ্বর এলো। উদ্বেগ আর উৎকণ্ঠায় কেটে গেল পুরো একটা সপ্তাহ। শাশ্বত অসুস্থ হওয়ার পর থেকেই তনুর মনের ক্ষতস্থানগুলো ভরতে থাকে, কারণ প্রতি মুহূর্তে ওর প্রতি পদক্ষেপে শাশ্বতের অনুপস্থিতি ওকে যতটা না বিচলিত করছিল, তার চেয়ে বেশি একাকী করেছিল। রাত জেগে শাশ্বতর কপালে জলপট্টি দিতে দিতে অনুভূত হলো অন্য আবেগ, যেখানে বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা অনুভূতির বহিঃপ্রকাশ হলো। তনু খুঁজে পেল তার সত্যিকারের ভালোবাসা। তনু খুঁজে পেল তার মনের মানুষকে। সত্যিই তো তাই, মাঝে মাঝে আমাদের চোখের সামনে চাকচিক্য আমাদেরকে প্রকৃত ভালোবাসা থেকে দূরে সরিয়ে রাখে। তখন আমরা সেই সত্যিকারের ভালোবাসার অনুভূতি থেকে সরে গিয়ে মিথ্যার মায়াজালে এমনভাবে জড়িয়ে পড়ি যে আমরা প্রকৃত সত্যটাকে দেখতে পাই না। তাই চটজলদি কোনো সিদ্ধান্ত নেওয়া না নিয়ে একটু সময় নিয়ে চিন্তা করে সিদ্ধান্ত নিলে হয়তো আমরা যে কোনো দুর্ঘটনা এড়াতে পারি। তবে ভবিষ্যৎ অনিশ্চিত, আমরা শুধু চেষ্টা করতে পারি। সৃষ্টিকর্তা নির্ধারণ করবেন আমাদের সাথে কি ঘটবে। তবু জীবনের এই মুহুর্মুহ ওঠানামায় সঠিক জীবনসাথী আমাদের চলার পথকে একটু হলেও সুগম করে।
তাই একটু ভেবেচিন্তেই যে কোনো বন্ধনে জড়ালে হয়তোবা সম্পর্ক ভাঙার পরিমাণ কমে যাবে পিতামাতার দুশ্চিন্তাও। কারণ সকলের আশীর্বাদে যে সম্পর্কে শুরু, সেই সম্পর্কে একটু হলেও ভরসার জায়গা তৈরি হয়, সম্পর্কের ভিত হয় মজবুত। তাছাড়া পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব পালন যেমন হয়, তেমনি আমাদের সামাজিক দায়িত্ববদ্ধতারও পরিপূর্ণ প্রতিফলন ঘটে। তার মানে আমি প্রেমকে নিরুৎসাহিত করছি না। সুস্থ সুন্দর প্রেম করুন, সুন্দরভাবে বাঁচুন। বৃষ্টিমুখর সন্ধ্যায় কলেজ থেকে ফিরে তনু অপেক্ষা করছিল শাশ্বতর ফিরে আসার। সেদিন বেশ একটু রাত করেই বাড়িতে ফিরল শাশ্বত। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে প্রতিদিনের মতো ব্যালকনিতে গিয়ে বসল শাশ্বত। পায়েল জোড়া হাতে নিয়ে তনু এসে দাঁড়ালো ওর চেয়ারের ঠিক পাশে। তনুকে ওর পাশে দাঁড়ানো দেখেই বলল, পায়েল এনেছো? দাও, আমি পরিয়ে দিচ্ছি। তনু একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, তুমি কিভাবে জানলে? জেনেছি তোমার দিব্য দৃষ্টি দিয়ে, বলে হেসে উঠল। মানে? আরে পাগলি, তুমি যে আমার প্রেমে পড়েছো সেটা আমি ছাড়া আর কে বুঝবে? ভালোবাসার কথা বলে বোঝাতে হয় না, সত্যিকারের ভালোবাসা অন্তর দিয়ে উপলব্ধি করে নিতে হয়। তনু পায়েল জোড়া শাশ্বতর দিকে এগিয়ে দিল। তনুর পায়ে পায়েল পরাতে পরাতে শাশ্বত বলল, তোমার পায়ে পায়েল খুব সুন্দর মানায়। পায়েলের প্রতিটি ঝঞ্ঝারে শোনা যায় গেল অপেক্ষা অবসানের গীত। শাশ্বত 6 বছরের অপেক্ষা শেষ হতে চলেছে। 6 বছর পর সে তার স্ত্রীকে একান্ত আপন করে পেয়েছে। অপেক্ষার পর প্রাপ্ত ভালোবাসার সে অনুভূতিগুলো মিশে থাকে, তা বোধহয় অতি সহজে অথবা জোর করে অথবা কৌশলে আদায় করা ভালোবাসার মধ্যে থাকে না। ভালোবাসার এমন একটা অনুভূতির নাম যাকে অতি যত্নে হৃদয়ের ধারণ করতে হয়। ভালোবাসি ভালোবাসি বলে চিৎকার করে গলা ফাটিয়ে লাভ কী হবে যদি অন্তর হয় খালি? পরিপূর্ণ ভালোবাসার সার্থক রূপ অপেক্ষায়। তাই তো কোনো এক সময় হুমায়ুন আহমেদ বলেছিলেন, অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না। শাশ্বত তার শুদ্ধতম ভালোবাসার প্রমাণ দিয়েছে। তার তনুশ্রীও ভালোবাসার অপেক্ষায় এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে। তনুশ্রীর করে মাথা রেখে শুয়ে আছে শাশ্বত। তনুর ঠোঁট স্পর্শ করেছে শাশ্বতর কপাল। এটাই হয়তো অপেক্ষার পর শুদ্ধতম অনুভূতি প্রাপ্তি।